আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি 25 এবং 26 হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণীর এমসিকিউ সমাধান। তো আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবা। যদি আমার কথাগুলো শুনতে পাও তাহলে আমি এখনই ক্লাসটা শুরু করে দিব, কেমন? তো আমরা আজকে আলোচনা করব এমসিকিউ আর্থিক বিবরণী। তো যেটা বলবো তোমাদেরকে যে একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিবা, এবং যারা ক্লাসে আসো অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবা। একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দাও, প্লিজ। জি, আইডি ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ, এখন সব কিছুই ঠিকঠাক আছে। আমাদের পেড বেসের ক্লাস আগামীকাল থেকে ইনশাল্লাহ রেগুলার শুরু হবে এবং আমাদের ফ্রি ক্লাসগুলো চলমান থাকবে ইনশাল্লাহ। জি, তোমাদের কাজ হচ্ছে তোমরা একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিতে হবে, কারণ আজকে আমরা আর্থিক বিবরণীর এমসিকিউ সমাধান করব। জি, কে কোথায় থেকে ক্লাসটা করতেছো? জি, আইডি ঠিক হয়েছে। কে কোথায় থেকে ক্লাসটা করতেছো সেটা আমাকে একটু জানিয়ে দিবা, কেমন? কে কোথায় থেকে ক্লাসটা করতেছো সেটা একটু জানিয়ে দিবা। আর যদি পিডিএফটা নিতে চাও তাহলে অবশ্যই পিডিএফটা যদি নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে যেটা করতে হবে লিঙ্কটা শেয়ার করতে হবে। আমি বারবার বলতেছি, যারা সর্বোচ্চ শেয়ার করবা তোমাদের জন্য কিন্তু আমাদের তরফ থেকে বেসিক অ্যাকাউন্টিং এবং ফাইনাল টাচ এই দুইটা বই উপহার হিসাবে থাকবে। তো গত দিন আমি একটা উপহার পাঠিয়েছি যে আমাদের গ্রুপে সুন্দর করে এই আর্থিক বিবরণীর নোট কমপ্লিট করেছিল, এইচডব্লিউটা করেছিল তাকে। তো আজকে যে সর্বোচ্চ শেয়ার করবা আমরা তাকে পাঠাবো ইনশাল্লাহ। আর যদি কেউ তোমরা এগুলো কিনতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই বইগুলো কিনতে পারো তোমরা। হ্যাঁ, তোমরা চাইলে আমাদের ফেসবুক থেকে কিনতে পারো, পেজ থেকে কিনতে পারো, অথবা যদি কেউ চাও তাহলে ওয়েবসাইট থেকেও কিনতে পারো। হ্যাঁ, জি, একটু কষ্ট করে আমরা লিঙ্কটা একটু শেয়ার করে দিই। আমি একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিই, আমরা লিঙ্কটা একটু শেয়ার করে দিব প্লিজ। আচ্ছা, আমরা কি ক্লাসটা শুরু করতে পারি? আমাকে একটু জানাবা, আমরা কি ক্লাসটা শুরু করতে পারি? তাহলে আমরা শুরু করলাম, কেমন? খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, আমরা ক্লাসটা শুরু করে দিলাম। একটু খেয়াল করো, মনোযোগ থাকতে হবে কিন্তু, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটা, কারণ এটা কিন্তু আর্থিক বিবরণীর ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। হ্যাঁ, দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আমাদের সবাইকে একটু মনোযোগী হতে হবে। পণ্য ক্রয় 4 লক্ষ টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 3 লক্ষ টাকা, মোট লাভ 2 লক্ষ টাকা। তাহলে বিক্রয়ের পরিমাণ কত? এই যে বিক্রয়ের পরিমাণ বাইর করতে বলছে, এটার সূত্রটা আমরা লিখব। দেখো, বিক্রয় আমরা কিভাবে বাইর করি? বিক্রয় আমরা বাইর করি বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মোট লাভ, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা মোট লাভ যদি যোগ করে দেই তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। দেখো, আমাদের বিক্রিত পণ্যের ব্যয় আছে 3 লাখ
আর মোট লাভ আছে 2 লক্ষ। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করে দেই তাহলেই কিন্তু আমরা বিক্রয়ের পরিমাণটা পেয়ে যাচ্ছি। এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি আসে তোমাদের। দেখো আমাদেরকে এই জায়গায় বলছে বিক্রয়ের পরিমাণ বাইর করতে। তো বিক্রয়ের পরিমাণ যদি আমরা বাইর করতে চাই তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভটা কি করে দিব, যোগ করে দিব। কি করে দিব বলো তো, যোগ করে দিব। যদি যোগ করে দেই তাহলেই কিন্তু আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা পেয়ে যাব। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো প্রশ্নটা কি বুঝতে পারছো, প্রশ্নটা কি বুঝতে পারছো? কমেন্ট কিন্তু আসতেছে না, খুবই স্লো কাজ করতেছে ফেসবুক। এই কয়েকদিন যাবত, লাস্ট 3 থেকে 4 দিন যাবত অনেক বেশি ডাউন এবং হচ্ছে খুব স্লো কাজ করতেছে হ্যাঁ ফেসবুকের। তো আমি জানি না তোমরা কমেন্ট করতেছো কিনা, বাট আমার কাছে কোনো কমেন্ট আসতেছে না। বলো তো এটা কি বুঝতে পারছো, বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। তারপরে আসো এর পরের কোশ্চেনটা একটু খেয়াল করো। এর পরের কোশ্চেনটা কি বলছে, জি এর পরের প্রশ্নটাতে দেখো একটু কি বলছে। নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। পণ্য ক্রয় 4 লক্ষ টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 30,000 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 3 লক্ষ টাকা, মোট লাভ 2 লক্ষ টাকা, সমাপনী মজুত পণ্যের মূল্য বাইর করতে বলছে। তাহলে সমাপনী মজুত পণ্য আমরা কিভাবে বাইর করব? সমাপনী মজুত পণ্য আমরা বাইর করব বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, তার থেকে আমরা বাদ দিব কি বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই যে দেখো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমরা কিভাবে বাইর করব, এই যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমরা বাইর করব প্রারম্ভিক মজুত। দেখো প্রারম্ভিক মজুত কত, 30,000 টাকা। তার সাথে আমি যোগ করব ক্রয়, ক্রয় যোগ করলে আসবে কত, 4 লক্ষ টাকা ক্রয়। তাহলে আমার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত, এই যে দেখো 4,30,000 টাকা। এবার এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমি বাদ দিয়ে দিব বিক্রিত পণ্যের ব্যয়। কি বাদ দিব, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 3 লক্ষ টাকা। তো বিক্রিত পণ্যের ব্যয় যদি আমি 3 লক্ষ টাকা বাদ দেই তাহলে আমার থাকবে 1,30,000 টাকা। তাহলে এই 1,30,000 টাকা হচ্ছে আমার সমাপনী মজুত পণ্য। বলো তো সমাপনী মজুত পণ্যটা বুঝতে পারছো কিনা? তোমরা যারা ক্লাসে আছো একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করবা আর একটা করে লাইক দিয়ে দিবা প্লিজ, বেশি বেশি শেয়ার করো, কারণ ফেসবুক খুবই ডাউন হচ্ছে, কিন্তু খুবই ডাউন হচ্ছে। আচ্ছা দেখো তাহলে দেখো তো বুঝতে পারছো কিনা, বলো তো সমাপনী মজুত পণ্যটা বুঝতে পারছো কিনা আমরা কিভাবে বাইর করছি। সমাপনী মজুত পণ্যটাকে আমরা বুঝতে পারছি, এই যে দেখো সমাপনী মজুত পণ্যটা বুঝতে পারছি। প্রথমে আমি বাহির করে নিছি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমরা কিভাবে বাইর করছি, এই যে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় যোগ করছি, যোগ করার পর যেটা আসছে এই যে এই টাকাটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তার থেকে আমরা বাদ দিছি কি, তার থেকে আমরা বাদ দিছি বিক্রিত পণ্যের ব্যয়। কি বাদ দিছি, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব কি সমাপনী মজুত পণ্য। কি পেয়ে যাব, সমাপনী মজুত পণ্য। এটা কুমিল্লা বোর্ড 24-এর প্রশ্ন, কিন্তু এটা কুমিল্লা বোর্ড 24-এর প্রশ্ন। তোমরা একটু লিঙ্কটা শেয়ার করে দিবা প্লিজ। এবার আসো নিচের কোনটি বিক্রিত পণ্যের ব্যয়ের অংশ। এই জায়গায় বলছে নিচের কোনটা বিক্রিত পণ্যের ব্যয়ের অংশ। দেখো এই যে আন্তঃপরিবহন, এটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের অংশ। আন্তঃপরিবহন মানে কি, আন্তঃপরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন। আন্তঃপরিবহন মানে হচ্ছে ক্রয় পরিবহন, এটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের অংশ। বাকি তিনটা, এই তিনটা হচ্ছে পরিচালন ব্যয়ের অংশ। বাকি তিনটা হচ্ছে কি পরিচালন ব্যয়ের অংশ। বাকি তিনটা হচ্ছে কি পরিচালন ব্যয়ের অংশ। বলো তো বুঝতে পারছো কিনা, বাকি তিনটা হচ্ছে পরিচালন ব্যয়ের অংশ। এবার দেখো অগ্রিম খরচ, এ জায়গায় বলছে অগ্রিম খরচ সমন্বয়করণ থেকে যদি বাদ পড়ে যায় তাহলে আর্থিক বিবরণীতে কি প্রভাব ফেলবে। দেখো আর্থিক বিবরণীতে কি প্রভাব ফেলবে, আয় হ্রাস এবং সম্পদ হ্রাস।
আয় হ্রাস এবং সম্পদ হ্রাস, আয় হ্রাস এবং সম্পদ হ্রাস। যদি অগ্রিম খরচগুলো আমরা সমন্বয়করণ থেকে বাদ পড়ে যায়, বাদ পড়লে এটা আর্থিক বিবরণীতে আয় হ্রাস হবে এবং সম্পদে কি হবে? হ্রাস হবে। এবার দেখো আমরা আরেকটা অঙ্ক সমাধান করব। কি সমাধান করব? অঙ্ক সমাধান করব। দেখো চলতি বছরে বিনিয়োগের সুদ বাবদ 5,000 টাকা পাওয়া গিয়েছে, আরো 500 টাকা পাওনা রয়েছে, তার মানে এটা বকেয়া। বিনিয়োগের সুদের হার 10%, তাহলে বিনিয়োগের পরিমাণ কত? আচ্ছা 10% মানে কি? এই 10% মানে হচ্ছে পার্সেন্ট মানে কি? 100। তার মানে 100 টাকার মধ্যে আমরা সুদ পাই কয় টাকা? 10 টাকা। তাহলে এই যে দেখো তো এই 5,000 টাকাও তো সুদ, তাই না? তাহলে এই 5,000 এর সাথে 10 গুণ দাও, তাহলে আসবে কত? 50,000 টাকা। তার মানে এই 5,000 টাকার সুদ যে পাইছি এটা কয় টাকার উপরে পাইছি? 50,000 টাকার উপরে পাইছি। তারপরে আবার 500, এটাকেও 10 দিয়ে গুণ দাও, তাহলে আসবে কত? 5,000 টাকা। তার মানে এই 500 টাকার সুদ যে আমি পেয়েছি এটার আসল টাকা কত? 5,000। তাহলে আমার টোটাল বিনিয়োগ করা হয়েছে কত? 55,000 টাকা। এই যে 50 আর হচ্ছে কত? 5,000। তাহলে টোটাল আমার বিনিয়োগের পরিমাণ হচ্ছে 55,000 টাকা। টোটাল আমার বিনিয়োগের পরিমাণ হচ্ছে কত? 55,000 টাকা। এই যে দেখো 10%, পার্সেন্ট মানে 100, 100 টাকার মধ্যে আমরা সুদ পাই কয় টাকা? 10 টাকা। ওকে ফাইন, 100 টাকার ভিতরে আমাকে সুদ দেয় 10 টাকা। তো এই 5,000 টাকা এটা কিন্তু একটা সুদ। তাহলে এই 5,000 টাকা যে আমি পেয়েছি এটার আসল টাকা কত? আসল এটা কেমনে বাইর করব? এই যে এই 5,000 এর সাথে সুদটা গুণ দাও, এই যে 10, তাহলে আসবে কত? 50। তার মানে 50,000 টাকার ভিতরে সুদ পাইছি কত? 5,000। আবার 500, 10 গুণ দিলাম, আসবে 5,000। এই 5,000 টাকার মধ্যে সুদ হচ্ছে আমার 500। তাহলে টোটাল আমি বিনিয়োগ করেছিলাম কত? 55,000 টাকা। 55,000 টাকা কত? 55,000 টাকা। তাহলে টোটাল আমার বিনিয়োগটা কত? 55,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? দেখো আর্থিক বিবরণীকে সর্বজনন গ্রাহ্য করার জন্য রচিত নীতি কোনটা? সেটা হচ্ছে গ্যাপ। গ্যাপ এটা আমরা, এটা কাদের? এটা হচ্ছে আমেরিকান, তাই না? এই গ্যাপটা আমরা ফলো করি, জেনারেলি এক্সপেক্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, একটা নীতিমালা। জি গ্যাপ, এটা হচ্ছে সবাই কি করে? গ্রহণ করে। আচ্ছা তারপরে নিচের কোনটি কাল্পনিক সম্পদ? নিচের কোনটি কাল্পনিক সম্পদ? অবলেখকের কমিশন। নিচের কোনটি কাল্পনিক সম্পদ? এই যে দেখো অবলেখকের কমিশন। নিচের কোনটি কাল্পনিক সম্পদ? দেখো এই জায়গায় বলছে নিচের কোনটি কাল্পনিক সম্পদ? অবলেখকের কমিশন। অবলেখকের কমিশন এটা একটা কাল্পনিক সম্পদ বা অসমন্বিত ব্যয় বা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বা ভুয়া সম্পদ। বলো তো বুঝতে পারছো কিনা? নিচের কোনটি কাল্পনিক সম্পদ? নিচের কোনটি কাল্পনিক সম্পদ? অবলেখকের কমিশন। নিচের কোনটি কাল্পনিক সম্পদ? অবলেখকের কমিশন। এবার দেখো ভাই আর্থিক বিবরণীর এমসিকিউ এত সহজে তুমি পেরে যাবা, এত সহজে তুমি হিসাব বিজ্ঞানে ভালো রেজাল্ট করে ফেলবা, এত সহজ না। তুমি যদি পরিশ্রম না করো হিসাব বিজ্ঞানের রেজাল্টটা ভালো করাটা কঠিন হয়ে যাবে। তুমি মনে করতেছো যে গত বছরের তুলনায় এই বছর প্রশ্নটা সহজ হবে, এটা একবারেই ভুল ধারণা। গত বছরের তুলনায় এই বছর তোমাদের প্রশ্নের মান আরো বৃদ্ধি পাবে। সো তোমরা যারা এখনো পড়াশোনা রেগুলার শুরু করো নাই, মানে নিয়মিত যারা পড়াশোনা করতেছো না, যে ঠিক আছে পরীক্ষার আগের দিন দেখে যে বন্ধুটুকু আছে ওই বন্ধুটুকু দিয়ে আমি পরীক্ষায় 5 নাম্বার তুলে ফেলবো, তাহলে এইভাবে তুমি কয়টা সাবজেক্টকে ব্যাকআপ দিবা? তুমি যে কোনো একটা সাবজেক্টে খারাপ করতে পারো। তাই এখন থেকে সাবধান হয়ে যাও। যদি সাবধান না হও তোমার জন্য ফেল অবধারিত। তোমার ফেল কেউ ঠেকাইতে পারবে না, তোমার ফেল কেউ ঠেকাইতে পারবে না। তাই এই জন্য আমি বলবো অবহেলাটা বন্ধ করো, বন্ধ করে রেগুলার ক্লাস করো। রেও মিলে ব্যাট সহ পণ্য ক্রয় 71,000 টাকা, অর্থাৎ আমি পণ্য ক্রয় করছি 71,000 টাকার, ফেরত দিয়ে দিছি 2,000 টাকা। তাহলে ক্রয় ব্যাটের পরিমাণ কত? যেটা ফেরত দিছি সেটা বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে আমার টাকা হবে কত? 69,000 টাকা। এবার ব্যাটের পরিমাণ বাইর করতে বলছে। ব্যাটের হার দেওয়া না থাকলেও কত পার্সেন্ট? 15%।
ব্যাটের হার যদি দেওয়া না থাকে তাহলে কত পার্সেন্ট ধরে নিব? 15%। এবার যেহেতু ব্যাট সহ বলছে, 15 দিয়ে গুণ, 115 দিয়ে ভাগ। তোমরা যারা সৃজনশীল করছো তোমরা এটা বাইর করতে পারবা। তাহলে ব্যাটের পরিমাণ কয় হাজার টাকা? 9,000 টাকা। তাহলে এটাই হচ্ছে ক্রয় ব্যাট। আর ক্রয় ব্যাট এটা আমাদের জন্য কি? সম্ভাব্য সম্পদ। ক্রয় ব্যাট এটা আমাদের জন্য কি বলো? সম্ভাব্য সম্পদ হয়। ক্রয় ব্যাট এটা আমাদের জন্য কি? সম্ভাব্য সম্পদ। ক্রয় ব্যাট এটা আমাদের জন্য সম্ভাব্য সম্পদ। যদি বলে বিক্রয় ব্যাট, যদি বলে যে বিক্রয় ব্যাট এটা আমাদের জন্য কি? বিক্রয় ব্যাট এটা আমাদের জন্য দায়। বিক্রয় ব্যাট এটা আমাদের জন্য কি? দায়। যদি বলে সরকারের জন্য ব্যাট কি? সরকারের জন্য ব্যাট হচ্ছে আয়। যদি বলে ভোক্তার জন্য ব্যাট কি? ভোক্তার জন্য ব্যাট হচ্ছে ব্যয়। এই 4টা জিনিস মনে রাখবা। কেমন? ক্রেতার জন্য ব্যাট হচ্ছে সম্ভাব্য সম্পদ, বিক্রেতার জন্য ব্যাট হচ্ছে দায়, সরকারের জন্য ব্যাট হচ্ছে আয়, ভোক্তার জন্য ব্যাট হচ্ছে কি? ব্যয়। তাহলে এই জায়গায় ক্রয় ব্যাটের পরিমাণ বলছে, তাই আমরা ক্রয় ব্যাটের পরিমাণ কিন্তু বাহির করে দিলাম। বলো তো বুঝতে পারছো কিনা? সবাই সবার জায়গা থেকে একটু শেয়ার করবা প্লিজ। ফেসবুকটা খুবই ডাউন, অনেকে ক্লাস জানতেছে না যে ক্লাস আছে। হ্যাঁ, আর একটা করে লাইক দিয়ে দিবা, কেমন? আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। অনেকের আইডি কিন্তু মিস হয়ে যাচ্ছে, অনেকের আইডি সাসপেন্ড করে দিচ্ছে। এইগুলো আসলেই আমাদেরও হয়েছিল। তো আশা করি তোমরা যারা এগুলো হবে এরকম, তোমরা এই জায়গা থেকে সতর্ক থাকবা। আতঙ্কিত হওয়ার কিছু নেই। আশা করি এগুলো ঠিক করে দিবে আবার। হ্যাঁ, গতকাল যেটা হয়েছিল আমার আইডিটাও সাসপেন্ড করা হয়েছিল, পরে আবার আজকে ব্যাক পেয়েছি আর কি। তো যাই হোক, তোমরা একটু সতর্ক থাকবা সবসময় সবাই, এবং মনোযোগী থাকবা। হ্যাঁ, ওকে। এবার আসো, নিচের কোনটি অপরিচালন খরচ? নিচের কোনটি অপরিচালন খরচ? অপরিচালন বলছে ঋণের সুদ। দেখো, ঋণের সুদ এটা হচ্ছে আমাদের জন্য অপরিচালন ব্যয়। ঋণের সুদ এটা হচ্ছে আমাদের জন্য কি? অপরিচালন ব্যয়। অপরিচালন ব্যয় যেই কথা, অন্যান্য ব্যয় একই কথা। অপরিচালন ব্যয় যেই কথা, অন্যান্য ব্যয় একই কথা। তাহলে ঋণের সুদ এটা আমাদের জন্য কি? অপরিচালন ব্যয়। ঋণের সুদ এটা আমাদের জন্য কি? অপরিচালন ব্যয়। একজন প্রশ্ন করছে, স্যার সিকিউ কবে করাবেন? আচ্ছা তোমরা বলো তো সিকিউ কবে করাইতে পারি আমি? তোমরা বলো। একজনের প্রশ্ন করছে সিকিউ কবে করাবো। এখন তোমরা আমাকে বলো তো সিকিউ কবে করাবো, নাকি সিকিউ করানো হয়েছে? আমি তোমাদের কাছে জানতে চাই সিকিউ কবে করাবো প্রশ্ন করছে। তো এখন তোমরা বলো আমি সিকিউ কবে করাইতে পারি, নাকি সিকিউ করানো হয়েছে? ওকে, তারপরের প্রশ্নতে আমরা চলে যাই, কেমন? এবার আসেন বিপরীত ব্যয়। বিপরীত ব্যয় কোনটা? এই জায়গায় দেখো বলছে বিপরীত ব্যয়, যেটা ব্যয়কে হ্রাস করে এটাই বিপরীত ব্যয়। যেমন আমরা জানি ক্রয় করলে কি হয়? এই যে ক্রয় করলে ব্যয় হয়। তাহলে আমি যদি ক্রয় করার পর পণ্যটা আবার ফেরত দিয়ে দিই, তাহলে আমার কি ব্যয় বৃদ্ধি পাবে? না, আমার ব্যয় কি পাবে? হ্রাস পাবে। তার মানে এই জায়গায় ব্যয়কে হ্রাস করছে কোন হিসাবটা? ক্রয় ফেরত। তাহলে এই ক্রয় ফেরত হবে আমাদের জন্য বিপরীত ব্যয়। এই ক্রয় ফেরত হবে বিপরীত ব্যয়। ক্রয় ফেরত আমাদের জন্য কি? বিপরীত ব্যয়। হ্যাঁ, কপিরাইট ব্যয় এটা মূলধন জাতীয় ব্যয়। তাহলে ক্রয় ফেরত এটা আমাদের জন্য বিপরীত ব্যয়। ক্রয় ফেরত কি? ক্রয় ফেরত এটা আমাদের জন্য বিপরীত ব্যয়। বলতো ক্রয় ফেরত এটা আমাদের জন্য কি? বিপরীত ব্যয়। তোমরা অনেকেই কিন্তু পুঞ্জীবিত অবশ্যই লিখতেছো। পুঞ্জীবিত অবশ্যই বিপরীত ব্যয় না, পুঞ্জীবিত অবশ্যই বিপরীত হিসাব, তবে এটা বিপরীত ব্যয় না, এটা হচ্ছে বিপরীত সম্পদ। এই জায়গায় ছোট্ট একটা মিস্টেক করে ফেলছি আমরা, তাই না? তো এই যে মিস্টেকটা তোমরা করলা, পরীক্ষার খাতায় কি এটা করা যাবে? ভুলেও কিন্তু এটা পরীক্ষার খাতায় করা যাবে না। তাহলে এই জায়গাতে আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে। এই জায়গায় বিপরীত ব্যয় কোনটা? ক্রয় ফেরত। যদি বলতো যে বিপরীত সম্পদ কোনটা, তাহলে না হয় আমরা পুঞ্জীবিত অবশ্যই কি দিতাম। বলতো বুঝতে পারছো কিনা? বলতো বুঝতে পারছো কিনা? বলতো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, আমরা সিকিউ কিন্তু করিয়ে ফেলছি। তোমরা যারা সিকিউ ক্লাস করো নাই আমার পেজে দেখে নিবা অথবা ইউটিউবে দেখে নিবা। তারপরে দেখো রাজশাহী বোর্ড 24 একটা প্রশ্ন। বলতো রাজশাহীতে তোমাদের কোন স্যারের বাড়ি? দেখি তো কমেন্ট করতে পারো কিনা। রাজশাহীতে কোন স্যারের বাসা, তার নাম কি? একটু কমেন্ট করো। এবার দেখো নিচের কোন বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানা যায়?
নিচের কোন বিবরণী, বিবরণী মানে বই, তোমরা লিঙ্কটা শেয়ার করে দিবা প্লিজ। দেখো নিচের কোন বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানা যায়? আর্থিক ফলাফল বাহির করা এটা কিন্তু আর্থিক বিবরণীর একটা মূল লক্ষ্য বা উদ্দেশ্য। সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী। সেটা হচ্ছে কি বিশদ আয় বিবরণী। তোমরা এই জায়গায় আবার ভুল করার চেষ্টা করছো, আর্থিক অবস্থার বিবরণী না, এটা হচ্ছে বিশদ আয় বিবরণীর মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানতে পারি। আমরা প্রতিষ্ঠানের কি জানতে পারি? আর্থিক ফলাফল জানতে পারি। আমরা কি জানতে পারি? আর্থিক ফলাফল জানতে পারি। এই যে দেখো নিচের কোন বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানা যায়? বিশদ আয় বিবরণীর মাধ্যমে। কার মাধ্যমে বলো তো? বিশদ আয় বিবরণীর মাধ্যমে। কার মাধ্যমে বলো? বিশদ আয় বিবরণীর মাধ্যমে। কার মাধ্যমে জানতে পারি বলো? বিশদ আয় বিবরণীর মাধ্যমে। ওকে, তোমরা যারা ক্লাসে আসো একটা করে লাইক দিয়ে দিবা প্লিজ, একটা করে লাইক দিয়ে দাও। হ্যাঁ, একটা করে লাইক দিয়ে দাও আর একটা করে শেয়ার করে দিবা। আর কেউ যদি আমাদের এমসিকিউ কোর্সে ভর্তি হতে চাও, আমাদের এমসিকিউ কোর্সের মূল্য হচ্ছে 200 টাকা, ভর্তি হতে পারো। এটাতে শুধু এমসিকিউ হবে, অন্য কিচ্ছু হবে না। আর যারা হচ্ছে শুধু হিসাব বিজ্ঞান কোর্স নিতে চাচ্ছ এমসিকিউ এবং সিকিউ সহ, সেটার জন্য ভর্তি হতে পারো। ফাইনাল রিভিশন কোর্সেও ভর্তি হতে পারো। গ্রুপ সাবজেক্ট 4টাই থাকবে। কেমন? তোমরা 26-এ তারও পারো। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো, আমরা এর পরের প্রশ্নটাতে যাই। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, সুমন ট্রেডার্স 30/6/2023 তারিখে রেও মিলে অগ্রিম বীমা 1,20,000 টাকা। 30/6 1,20,000 টাকা হচ্ছে অগ্রিম বীমা। খেয়াল করো। আচ্ছা, তারপরে খেয়াল করো, এই জায়গায় বলছে যা 2 বছরের জন্য, কয় বছরের জন্য? 2 বছরের জন্য 1/4/2023 তারিখে পরিশোধ করা হয়েছিল। সুমন ট্রেডার্সের 30/6/2023 তারিখে সমাপ্ত বছরে আয় বিবরণীতে আমরা কত টাকা দেখাবো? কত টাকা দেখাবো? এই যে দেখো, এই 1,20,000 টাকা, এটা 2 বছর। 2 বছর সমান কয় মাস? 24 মাস। তাহলে প্রত্যেক মাসে কয় হাজার টাকা করে পড়লো? 5,000 টাকা। এবার অঙ্কটা আমরা করতেছি কয় মাসের? 3 মাসের। কেমনে? এই যে দেখো, আমরা বীমাটা যে পরিশোধ করছি এটা 2023 সালের 4 মাসের 1 তারিখে, আর অঙ্ক শেষ এই যে দেখো, এই যে 6 মাসের মাথায়। তাহলে 4, 5, 6 অঙ্কটার মেয়াদকাল, হিসাবকাল হচ্ছে 3 মাসের। যেহেতু অঙ্কটার হিসাবকাল এই জায়গায় 3 মাসের, তাহলে 3 মাসের টাকাটা হবে আমার জন্য কি? আমার জন্য ব্যয়। তাহলে 3 দিয়ে গুণ দাও, তাহলে 3 পাশে কত? 15,000 টাকা। তাহলে এই 15,000 টাকা হচ্ছে আমার জন্য ব্যয়। অর্থাৎ বিশদ আয় বিবরণীতে আমি বীমা বাবদ 15,000 টাকা দেখাবো। আমি বিশদ আয় বিবরণীতে বীমা বাবদ 15,000 টাকা দেখাবো। কয় টাকা দেখাবো? 15,000 টাকা দেখাবো। কয় টাকা দেখাবো? 15,000 টাকা দেখাবো। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? আমি বিশদ আয় বিবরণীতে কত টাকা দেখাবো? 15,000 টাকা দেখাবো। 15,000 টাকা। তুমি এই জায়গায় দেখো, এই জায়গাতে দেখো, আমাদের অঙ্কটা শেষ 30/6/2023 তারিখে, আর আমি বীমাটা দিয়েছি 1/4/2023। বীমাটা দিয়েছি কয় টাকা দিয়েছি? বীমা পাবো 1,20,000। এটা 2 বছর চলবে। এখন অঙ্কটার মেয়াদকাল কিন্তু 3 মাস, আর আমরা দিয়েছি 2 বছরের জন্য। তাহলে 2 বছর মানে কয় মাস? 24 মাস। তাহলে প্রত্যেক মাসে কত করে পড়লো? 5,000। এবার গুণ দাও 3 মাস, কারণ 3 মাস ব্যবহার করছি। তাহলে 3 পাশা কত? 15। তাহলে আমার বিশদ আয় বিবরণীতে 15,000 টাকা দেখাইতে হবে, কারণ এটা ব্যয় হয়ে গেছে। 15,000 টাকা দেখাইতে হবে। কয় হাজার টাকা? 15,000 টাকা দেখাইতে হবে। বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? একটু কমেন্ট করে জানাবা বুঝতে পারছো কিনা। এবার দেখো আরো একটা ম্যাথ। এই ম্যাথটা কোথায় আসছে? যশোর বোর্ড 24 আসছে। দেখো, যশোর বোর্ড 24। আজকে কি 200 স্টুডেন্ট আসবে না? জয়েন হবে না? তোমরা কি পারো না তোমাদের বন্ধু বান্ধব সবাইকে মেনশন দিয়ে দিতে, সবাইকে ক্লাসে ডাকার জন্য? একটু ডাকবা ক্লাসে। হ্যাঁ, এবার আসো আমরা তার পরের প্রশ্নটাতে চলে যাই। কেমন? আসো, তার পরের প্রশ্নটা কি বলছে আমরা একটু লক্ষ্য করি। প্রারম্ভিক মজুত পণ্য 60,000 টাকা,
কৃত পণ্যের ব্যয় 3,80,000 টাকা, তার মানে এটা হচ্ছে ক্রয়কৃত পণ্য আর কি। এই যে কৃত পণ্যের ব্যয়, সমাপ্তি মজুদ 50,000 টাকা, পরিচালন খরচ 15,000 টাকা, বিক্রয় 4,50,000 টাকা। তাহলে বাইর করতে বলছে মোট লাভ ও নিট লাভ। এবার আসো মোট লাভ আর নিট লাভ আমরা কিভাবে বাইর করব। এই যে দেখো, মোট লাভ বাইর করার সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় থেকে, এই বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় এই অঙ্কে কত, এই যে দেখো বিক্রিত পণ্যের ব্যয় বাহির করতেছি আমরা। প্রারম্ভিক মজুদ 60,000, তার সাথে যোগ করব ক্রয়, কি যোগ করব, ক্রয় যোগ করব, ক্রয় যোগ করব, কি যোগ করব, ক্রয় যোগ করব। দেখো ক্রয় কয় টাকা, ক্রয় হচ্ছে 3,80,000। ভাই আমি ক্লাসে আছি। না না, আমি অনলাইন ক্লাসে। ও আচ্ছা আচ্ছা। এবার দেখো তাহলে এই জায়গায় কত হবে, এই জায়গায় আমরা একটু যোগ করে নিই। এই যে দেখো 4,40,000 হবে, 4,40,000। এবার তার থেকে আমরা বাদ দিব সমাপনী মজুদ। কি বাদ দিব, সমাপনী মজুদ। সমাপনী মজুদ কত, 50। ওকে ফাইন, 50 বিয়োগ করো। তাহলে এই যে 3,90,000, এই 3,90,000 হচ্ছে আমার জন্য বিক্রিত পণ্যের ব্যয়। এই জায়গায় 3,90,000 হচ্ছে আমার জন্য বিক্রিত পণ্যের ব্যয়। এবার আমি কি করব জানো, বিক্রয় থেকে, এই যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় আমি বাদ দিব। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি আমি বাদ দেই তাহলে যেটা আসবে এটাই হচ্ছে মোট লাভ। তাহলে মোট লাভ কয় হাজার, 60,000 টাকা। এই যে দেখছো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি আমি বাদ দিই, আবারও বলতেছি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি আমি বাদ দেই তাহলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার জন্য কি, মোট লাভ। তাহলে মোট লাভ কয় হাজার টাকা, 60,000 টাকা। মোট লাভ কত, 60,000 টাকা। এবার নিট লাভ বাইর করতে বলছে। এবার নিট লাভ বাইর করার সূত্র কি, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। পরিচালন ব্যয় কত, 15,000 টাকা। তাহলে আসবে কত, 45,000 টাকা। কত আসবে, 45,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা, 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 বলো, বলো তো বুঝতে পারছো কিনা। প্রথমে আমাকে যেটা করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়টা বাইর করে নিতে হবে, কারণ মোট লাভ বাইর করার সূত্রটা কি, মোট লাভ বাইর করার সূত্র হচ্ছে নিট বিক্রয়, এটা হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় এই অঙ্কে সরাসরি দেওয়া নাই, তাই আমরা বাহির করে নিচ্ছি। কিভাবে বাইর করব, এই যে প্রারম্ভিক মজুদ পণ্য, তার সাথে যোগ করব কি, ক্রয়, যোগ করার পর তার থেকে বাদ দিব কি, সমাপনী মজুদ পণ্য। বাদ দেওয়ার পরে এই যে 3,90,000 টাকা পাইলাম, এটাই হচ্ছে আমাদের জন্য বিক্রিত পণ্যের ব্যয়। এটা কি, বিক্রিত পণ্যের ব্যয়। আর এই বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা কার থেকে বাদ দিব, বিক্রয় থেকে বাদ দিব। বাদ দেওয়ার পরে যেটা পাবো সেটা হচ্ছে মোট লাভ। মোট লাভ থেকে আমরা বাদ দিব কি, পরিচালন ব্যয়। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পাবো কি, নেট লাভ পাবো। বলো তো আমরা বুঝতে পারছি কিনা, বলো তো আমরা বুঝতে পারছি কিনা। সবাই সবাই সবার জায়গা থেকে একটু কমেন্ট করে জানাবো, আমরা কি সবাই বুঝতে পারছি, আমরা কি সবাই বুঝতে পারছি, আমরা সবাই কি বুঝতে পারছি। এবার দেখো সেম উদ্দীপক, সেম উদ্দীপকে আমাদেরকে বলছে বাহির করতে বিক্রিত পণ্যের ব্যয় কয় টাকা। মাত্র না বাহির করলাম আমরা সেম উদ্দীপক। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কয় টাকা, 90,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয় কয় টাকা, 90,000 টাকা। সেম উদ্দীপক, সেম উদ্দীপক। তাহলে এই জায়গায় বলছি বিক্রিত পণ্যের ব্যয় কত, 3,90,000 টাকা, যেটা আমরা একটু আগে বাইর করছি। তাহলে এই জায়গায় বিক্রিত পণ্যের ব্যয় হবে কত, 90,000 টাকা, 3,90,000 টাকা। এই জায়গায় বিক্রিত পণ্যের ব্যয় হবে কত বলো তো, 3,90,000 টাকা। বলো এই জায়গায় বিক্রিত পণ্যের ব্যয় হবে কত, 3,90,000 টাকা। বলো বুঝতে পারছো কিনা। বলো বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা। ওকে, এবার আমরা আরেকটা প্রশ্নে চলে যাই। দেখো এই প্রশ্নটা কি বলছে, দেখো এই প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করে। কেমন,
এই জায়গায় বলছে নিচের কোন নীতি অনুযায়ী অনুমান করা হয় যে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে? যশোর বোর্ড 24। নিচের কোন নীতি অনুযায়ী আমরা অনুমান করি বা ধরে নেই যে একটা ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে? সেটা হচ্ছে চলমান ব্যবসায় ধারণা। চলমান ব্যবসা ধারণা। চলমান ব্যবসা ধারণা অনুযায়ী একটা ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে। চলমান ব্যবসা ধারণা অনুযায়ী আমরা ধরে নেই একটা ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে। বলো তো বুঝতে পারছো কিনা এটা? এই যে দেখো, এই জায়গায় বলছে নিচের কোন নীতি অনুযায়ী অনুমান করা হয় যে ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে? সেটা হচ্ছে চলমান ব্যবসা নীতি অনুযায়ী। কি অনুযায়ী? চলমান ব্যবসা নীতি অনুযায়ী। কি অনুযায়ী বলেন তো? চলমান ব্যবসা নীতি অনুযায়ী। কি অনুযায়ী বলেন? চলমান ব্যবসা নীতি অনুযায়ী। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এবার দেখেন এই জায়গায় প্রশ্নটা কি বলছে দেখেন, বিক্রিত পণ্যের ব্যয় 1 লক্ষ টাকা এবং বিক্রয়ের উপরে মুনাফার হার 20%। আচ্ছা, বিক্রয়ের উপরে মুনাফার হার যদি 20% হয় তাহলে বিক্রয়ের পরিমাণ কত? দেখেন এই জায়গায় বলছে বিক্রয়ের উপর মুনাফার হার 20%। এটাকে দুই ভাবে আপনি বাইর করতে পারবেন। কিভাবে? দেখেন বিক্রয়ের পরিমাণ বাইর করার সূত্রটা কি? বিক্রয় বাইর করার সূত্রটা কি? বিক্রয় বাইর করার সূত্রটা কি? বাসায় বিক্রয় বাহির করার সূত্রটা কি আমরা একটু খেয়াল করি। বিক্রয় বাইর করার সূত্রটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মোট লাভ। ওকে ফাইন। এই অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, দরকার কি? মোট লাভটা। তাহলে মোট লাভটা বাইর করো। কিভাবে বাইর করবা? এই যে দেখো, মোট লাভ বাইর করবো 1 লক্ষ টাকা, বিক্রয়ের উপরে মুনাফার আর 20% বলছে, তাহলে এটাকে 20 দিয়ে আমি গুণ দিব। গুণ দেওয়ার পর এই 100 থেকে আবার এই হার বিয়োগ করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব একটু খেয়াল করো। তাহলে আমরা ক্যালকুলেশনটা করব 1 লক্ষকে 20 দ্বারা গুণ করব। কয় দ্বারা? 20 দ্বারা। ভাগ করব কত দ্বারা? 80 দ্বারা। 100 থেকে 20 বাদ দিবা, তাহলে আমি মোট লাভ পেয়ে যাব। এই যে দেখো 25,000 টাকা হচ্ছে আমার মোট লাভ। তাহলে এবার বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে তুমি মোট লাভ যোগ করে দাও। যোগ করে দিলে কত পাবা? এই যে 1,25,000 টাকা আমার হচ্ছে কি বিক্রয়ের পরিমাণ। 1,25,000 টাকা হচ্ছে কি আমার বিক্রয়ের পরিমাণ। অনেকেই কিন্তু ভুলটা এই জায়গায় করছো, অনেকে নর্মালি এইভাবে করে ফেলছো। এই যে 1 লক্ষ টাকার উপরে তোমরা 20% ধরে ফেলছো। এই যে 1 লক্ষ টাকার উপরে 20% ধরলে তো 20,000 টাকা আসবে। তোমরা অনেকে এটাকে মোট লাভ মনে করতেছো। দেখো তো পার্সেন্টটা কি বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে ধরতে বলছে নাকি বিক্রয়ের উপরে ধরতে বলছে? এই টাকাটা তো বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা, তাহলে তার উপরে সরাসরি তুমি 20% কিভাবে ধরো? তাহলে তোমাকে এই জায়গায় যেটা করতে হবে, এই যে দেখো এই জায়গায় তোমাকে যেটা করতে হবে, দেখো বিক্রয়ের উপরে মুনাফার হার আর বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে মুনাফার হার। মনে রাখবা বিক্রয়ের উপরে মুনাফার হার যদি 16.67% হয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 20%। বিক্রয়ের উপরে যদি 20% হয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যেই কথা, ক্রয় মূল্য একই কথা, তাহলে ক্রয় মূল্যের উপরে হবে 25%। বিক্রয়ের উপরে যদি 25% হয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে হবে 33.33%। এবার আসো বিক্রয়ের উপরে মুনাফার হার 33.33% হলে ক্রয় মূল্যের উপর হবে 50%। এই চারটা একটু মনে রাখতে পারো। এই যে দেখো মুনাফার হার বিক্রয় মূল্যের উপরে যা হবে বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্যের উপরে তার চেয়ে বেশি হবে। এই যে দেখো বিক্রয়ের উপরে মুনাফার হার যদি 16.67% হয় তাহলে ক্রয় মূল্যের উপর হবে 20%। বিক্রয়ের উপরে 20% হলে ক্রয় মূল্যের উপর হবে 25%। 25 হলে 33, 33 হলে 50। তুমি এইভাবে চারটা দিয়ে মনে রাখতে পারো। আর যদি চার্ট মনে রাখতে না পারো তাহলে বাদ দাও। বলো এটা কি বুঝতে পারছো?
তাহলে এই জায়গায় তোমরা নর্মালি যেভাবে পার্সেন্টটা ক্যালকুলেশন করছো, এই যে দেখো এটা এই হারটা কার উপরে দেওয়া, এই যে দেখো বিক্রয়ের উপরে মুনাফার হার 20%, তাহলে বিক্রিত পণ্যের উপরে মুনাফার হার হবে কত, 25। তাহলে এই যে দেখো এই জায়গায় বিক্রিত পণ্যের ব্যয় 1 লক্ষ, তখন তুমি তার উপরে সরাসরি 25% করলে মোট লাভ 25,000 টাকা পেয়ে যাচ্ছ। তখন 1 লক্ষের সাথে 25,000 যোগ করলে 1,25,000 হচ্ছে, যদি তুমি এইভাবে করতে চাও। আর যদি এভাবে করতে না চাও, তখন প্রথমে আমরা যেভাবে করছি সূত্রের সাহায্যে বাইর করবা। কার সাহায্যে? সূত্রের সাহায্যে। বলো তো বুঝতে পারছো কিনা? 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 আবার লিখে দিচ্ছি, এই যে দেখো বিক্রয়ের উপর মুনাফার হার, আর এই জায়গা হবে ক্রয় মূল্য যেই কথা, বিক্রিত পণ্যের ব্যয় একই কথা। এই যে দেখো বিক্রয়ের উপর মুনাফার হার যদি প্রশ্নে 16.67% দেওয়া থাকে, তাহলে ক্রয় মূল্যের উপরে এই মুনাফার হারটা ধরতে হবে 20%। বিক্রয়ের উপরে যদি 20% দেওয়া থাকে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় মূল্যের উপর হবে 25%। যদি বিক্রয়ের উপরে 25% হয়, তাহলে ক্রয় মূল্যের উপর হবে 33.33%। যদি বিক্রয়ের উপরে 33.33% হয়, তাহলে ক্রয় মূল্যের উপর হবে 50%, অথবা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর হবে কত, 50%। এবার দেখো ব্যবসার পরিচালন ব্যয় কোনটা, বলো তো এটা তোমরা। ব্যবসার পরিচালন ব্যয় কোনটা? এই জায়গায় পরিচালন ব্যয় কোনটা? পণ্য ক্রয়, এটা আমাদের জন্য বিক্রিত পণ্যের ব্যয়। পণ্য ক্রয় এটা আমাদের জন্য বিক্রিত পণ্যের ব্যয়। বিজ্ঞাপন খরচ এটা আমাদের জন্য পরিচালন ব্যয়। ঋণের সুদ এটা আমাদের জন্য অপরিচালন ব্যয়। তাহলে এবার তুমি উত্তরটা করো, এবার তুমি কিন্তু উত্তরটা করতে পারবা। বলো তো এটার উত্তরটা কি হবে? ব্যবসার পরিচালন ব্যয় কোনটা? পরিচালন ব্যয় অবশ্যই বিজ্ঞাপন খরচ। শুধু একটা দেওয়া আছে এই জায়গায়, শুধু একটা, সেটা কি? বিজ্ঞাপন খরচ। সেটা কি বলতো? বিজ্ঞাপন খরচ। সেটা কি বলতো? বিজ্ঞাপন খরচ। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? ফেসবুক যার কত নাটক করবে, ইদানিং ফেসবুকের নাটকের শেষ নেই। গল্প, নাটক, সিনেমা ওদের শেষই হয় না। বলো বুঝতে পারছো কিনা? বলো তো, বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? তারপরে আসো উত্তোলনের সুদ, এটা আমাদের জন্য কি বলো তো? উত্তোলনের সুদ এটা আমাদের জন্য কি? বলো উত্তোলনের সুদ এটা আমাদের জন্য কি? একটু কমেন্ট করে আমাকে জানাবা উত্তোলনের সুদ এটা আমাদের জন্য কি। দেখো উত্তোলনের সুদ এটা হচ্ছে আমাদের জন্য কি? আয়। আর মূলধনের সুদ এটা আমাদের জন্য হবে কি? ব্যয়। উত্তোলনের সুদ এটা আমাদের জন্য আয়, আর মূলধনের সুদ এটা আমাদের জন্য কি? ব্যয়। উত্তোলনের সুদ এটা আমাদের জন্য আয়, আর মূলধনের সুদ এটা আমাদের জন্য কি? ব্যয়। উত্তোলনের সুদ এটা আমাদের জন্য আয়, আর মূলধনের সুদ এটা আমাদের জন্য কি? ব্যয়।
আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পারতেছি না, সমস্যা হচ্ছে সেটা। তোমরা কি আমার কমেন্টগুলো দেখতে পাচ্ছ? মানে আমার বাকিদের কমেন্টগুলো কি দেখতে পাচ্ছ? এবার দেখো, অপরিচালন খরচ কোনটি? অপরিচালন বলছে, অপরিচালন ব্যয় কোনটি? এই জায়গায় অপরিচালন ব্যয় হবে কোনটা? ঋণের সুদ। বাকি তিনটাই হচ্ছে পরিচালন ব্যয়। বাকি তিনটাই হচ্ছে কি? 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 পরিচালন ব্যয়। বাকি তিনটাই হচ্ছে কি বলতো? পরিচালন ব্যয়। বাকি তিনটাই হচ্ছে কি? পরিচালন ব্যয়। এবার দেখো, এই জায়গায় সেম একটা অঙ্ক দেওয়া, দেখো মোট লাভ বিক্রয় মূল্যের 10%। যদি মোট লাভের পরিমাণ 20,000 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? দেখো এই জায়গায় মোট লাভ বিক্রয় মূল্যের কয় পার্সেন্ট? 10%। পার্সেন্ট মানে কি? 100। অর্থাৎ 100 টাকার মধ্যে আমরা লাভ করি কয় টাকা? 10 টাকা। তাহলে আমার এই জায়গায় লাভ দেওয়া কত? 20,000 টাকা। এই 20,000 টাকা আমি লাভ করছি কয় টাকার মধ্যে? এই যে দেখো 10 দিয়ে গুণ দাও, তাহলে হয়ে যাবে কত? 2 লক্ষ। তার মানে আমার 2 লক্ষ টাকার পণ্য বিক্রয় করে আমি 20,000 টাকা লাভ করছি। 2 লক্ষ টাকার পণ্য বিক্রয় করে আমি কয় টাকা লাভ করছি? 20,000 টাকা লাভ করছি। 2 লক্ষ টাকার পণ্য আমি বিক্রি করে কয় টাকা লাভ করছি? 20,000 টাকা লাভ করছি। বলো তো বুঝতে পারছো কিনা? 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 এইভাবে কি ক্লাস নেওয়া যায় বলো? এইভাবে আরেকটু বলেন এটা। ওকে, আরেকটু বলতেছি। এই যে দেখো, খেয়াল করো প্রশ্নটা কি বলছে। ও আগেরটা না, মোট লাভটা বিক্রয় মূল্যের 10%। যদি মোট লাভের পরিমাণ 20,000 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত? একদমই সহজ। অর্থাৎ 10%। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে 100। 100 টাকার ভিতরে আমি লাভ করি কয় টাকা? 10 টাকা। তাহলে এই 20,000 টাকা লাভ করছি আমি কয় টাকার মধ্যে? তাহলে এই 20,000 টাকার সাথে 10 গুণ দাও না, এটাই তো তোমার লাভ, তাই না? এই যে 10, তাহলে এই যে যদি আমি গুণ দিই তাহলে আমার কত হবে? 2 লক্ষ টাকা হবে। তাহলে এই যে 2 লক্ষ টাকা, তার মানে আমার বিক্রয় মূল্য হচ্ছে কত? 2 লক্ষ টাকা। আমার বিক্রয় মূল্য হচ্ছে কত? 2 লক্ষ টাকা। আমার বিক্রয় মূল্য কত? 2 লক্ষ টাকা। বাস, একদমই সহজভাবে তুমি বের করতে পারো। অগ্রিম ভাড়া 20,000 টাকা। হিসাবকাল শেষে উক্ত অগ্রিম ভাড়া মেয়াদ উত্তীর্ণ হলে আর্থিক বিবরণীতে কি প্রভাব ফেলবে? অগ্রিম ভাড়া যতক্ষণ এটার মেয়াদ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এটা আমাদের কাছে সম্পদ থাকবে, এটাই স্বাভাবিক। এটা আমাদের জন্য কি থাকবে? সম্পদ। যদি তার মেয়াদ শেষ হয়ে যায় তাহলে সম্পদ এই জায়গায় কি পাবে? হ্রাস পাবে। অপর দিক দিয়ে ব্যয় বৃদ্ধি পাবে। তাহলে এই যে দেখো 20,000 টাকার সম্পদ হ্রাস পাবে। সম্পদ হ্রাস পাওয়া মানে কি? চলতি সম্পদ হ্রাস। ওকে ফাইন। এবার বলছে খরচ হ্রাস পাবে না। খরচ কেন হ্রাস পাবে? খরচ তো বৃদ্ধি পায়। খরচ কি পায়? বৃদ্ধি পায়। তাহলে এই জায়গায় 1 আর 2 কিন্তু সঠিক। এই জায়গায় 1 আর 2 কি সঠিক? এই জায়গায় 1 আর 2 কিন্তু সঠিক। বলতো এই জায়গায় 1 আর 2 কি সঠিক? বলতো বুঝতে পারছো কিনা? বলতো বুঝতে পারছো কিনা? যারা বেসিক ক্লাসগুলো পাও নাই, সিকিউ ক্লাসগুলো করো নাই, তাই তোমাদের জন্য এমসিকিউ বুঝতে কঠিন হবে, এটা স্বাভাবিক। কারণ আর্থিক বিবরণী এটা সবার জন্য প্রয়োজন। মানে এত সহজে এটার প্রয়োজন মানে তুমি শিখে ফেলবা বিষয়টা এমন না। এটার জন্য প্রয়োজন হচ্ছে সময় দিতে হবে। এটা শিখতে গেলে সময়ের প্রয়োজন। তুমি সময় দিবা না কিন্তু আর্থিক বিবরণী থেকে নাম্বার নিতে চাবা, এত সহজ বিষয় না।
আর্থিক বিবরণীতে নাম্বার তো সবাই পাবে না, এটা স্বাভাবিক না, এটা তো আর অস্বাভাবিক কিছু না। এবার দেখো, বিক্রয় ৮০,৭০০ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ৫০,৫০০ টাকা, পরিচালন ব্যয় ১০,০০০ টাকা হলে মোট মুনাফা ও নেট মুনাফার পরিমাণ কত? সেম এই টাইপের একটা প্রশ্ন আমরা কিন্তু করে আসছি। এবার দেখো মোট লাভ বাইর করব কিভাবে। এই যে মোট লাভ বাইর করার একটা সূত্র আছে, তুমি সেটা অনুসরণ করো। মোট লাভ বাইর করার সূত্র হচ্ছে কি? নেট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। ওকে ফাইন, নেট বিক্রয় কত? ৮০,৭০০, বিক্রিত পণ্যের ব্যয় কত? ৫০,৫০০। তাহলে এই জায়গায় দাঁড়াবে ৩০,২০০ টাকা। এই ৩০,২০০ টাকা আমার মোট লাভ। এবার মোট লাভ থেকে আমি নিট লাভ কিভাবে বাইর করব, এটার একটা সূত্র আছে। নিট লাভ বাইর করার সূত্রটা কি? তুমি সেটা ব্যবহার করো। নিট লাভ বাইর করার সূত্র হচ্ছে মোট লাভ মাইনাস পরিচালন ব্যয়। কি ব্যয়? পরিচালন ব্যয়। তাহলে পরিচালন ব্যয় বাদ দাও। এই যে মোট লাভ ৩০,২০০, পরিচালন ব্যয় নাকি ১০,০০০, বলে কই থেকে পাইছি? এই যে প্রশ্নে দেওয়া আছে। তাহলে ক্যালকুলেশন করলে কত? ২০,২০০ আর ৩০,২০০। উত্তর হবে ৩০,২০০, ২০,২০০। বলো তো বুঝতে পারছো কিনা? 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 আমাকে একটু জানাবা। বলো তো বুঝতে পারছো কিনা? সবাই সবার জায়গা থেকে আমাকে একটু জানাবা যে বুঝতে পারছো নাকি পারো নাই। সবাই সবার জায়গা থেকে। ওকে, এবার দেখো আরো একটা অঙ্ক দিয়েছে। এবার কিভাবে বাইর করবো আমরা? এই যে দেখো, বিক্রিত পণ্যের ব্যয় ২ লক্ষ টাকা এবং বিক্রয়ের উপর মোট লাভের হার ২০%। তাহলে বিক্রয়ের পরিমাণ কত? সেম কথা, বিক্রয়ের পরিমাণ যদি আমি আগে বাইর করতে চাই, কিভাবে বাইর করব? বিক্রিত পণ্যের ব্যয়, দেখো বিক্রয়ের পরিমাণ বাইর করার সূত্র বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মোট লাভ। ওকে ফাইন, এই জায়গায় বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কয় লাখ? ২ লাখ। তাহলে আমার মোট লাভটা বাইর করতে হবে। কিভাবে বাইর করবো? এই যে ২ লক্ষ 20% বলছি, 20 দিয়ে গুণ 80 দ্বারা ভাগ। 80 করতে পেলাম, ওই যে 100 থেকে 20 আমি মাইনাস করছি, তারপরে 80 পাইছি। তাহলে আসবে কত? একটু ক্যালকুলেশন করো। তাহলে আসবে কত? ৫০,০০০ টাকা। কত আসবে? ৫০,০০০ টাকা। এই ৫০,০০০ টাকা হচ্ছে আমার জন্য লাভ। তাহলে আমি এই জায়গায় লাভটা লিখবো ৫০,০০০ টাকা। বলো বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? তাহলে উত্তর হবে কত? ২,৫০,০০০ টাকা। কিভাবে? এই যে এটার সাথে এটা যোগ করো, তাহলে হয়ে যাবে কত? ২,৫০,০০০ টাকা। কত হবে বলো? ২,৫০,০০০ টাকা হবে। বলো বুঝতে পারছো কিনা? এবার আসো, ওকে এবার আসো, ভাড়া প্রদত্ত হয়েছে ১২৫%, ৫০,০০০ টাকা। এখানে অগ্রিম ভাড়া কয় টাকা? এই যে দেখো, তাহলে এই ৫০,০০০ টাকাকে তুমি ভাগ করবা ১২৫ দ্বারা। ভাগ করার পর যেই রেজাল্টটা আসবে ওইটাকে গুণ দিবা ২৫ দ্বারা। কেন ২৫ দ্বারা গুণ দিবা? আমাদের ভাড়া দিতে হবে ১০০%, বাট আমি দিছি ১২৫%, ২৫% বেশি। তাহলে এই যে আমি যদি ৫০,০০০কে ভাগ দেই ১২৫ দ্বারা, তাহলে আসবে ৪০০। কত আসবে? ৪০০। এটাকে আমি গুণ দিব ২৫ দ্বারা। এবার ২৫ দ্বারা যদি আমি গুণ দিই তাহলে হবে কয় হাজার? ১০,০০০ টাকা। তাহলে অগ্রিম ভাড়া হচ্ছে কত? ১০,০০০ টাকা। অগ্রিম ভাড়া কত? ১০,০০০ টাকা। বলো অগ্রিম ভাড়া কয় টাকা? ১০,০০০ টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এই যে দেখো ১২৫% এই জায়গায়, তার মানে একটা জিনিস হচ্ছে ফুল কত পার্সেন্ট? ১০০%। তাহলে আরো বেশি দিচ্ছি আমি কয় পার্সেন্ট? ২৫। এই যে ২৫%টা না, এটাই কিন্তু আমার অগ্রিম, মানে বেশি দেওয়া।
তাহলে আমি দিছি কত 50,000। ওকে ফাইন, এটাকে আমি টোটালটা দিয়ে ভাগ দিব, এই যে 125 দ্বারা ভাগ করব। তো 125 দ্বারা ভাগ করলে আসে কত 400, 25 দ্বারা গুণ দিলে আসবে কত 10,000। তাহলে অগ্রিম ভাড়া কত 10,000 টাকা। অগ্রিম ভাড়া কত 10,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? অগ্রিম ভাড়া কত 10,000 টাকা। এবার দেখো প্রশ্নটা কি বলছে একটু খেয়াল করো। প্রারম্ভিক মজুত পণ্য 60,000 টাকা, নিট ক্রয়ের পরিমাণ 1,50,000 টাকা, সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 30,000 টাকা ও সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য 20,000 টাকা। সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য কত 20,000 টাকা। এই জায়গায় দেখো হলে মোট লাভের উপরে কি প্রভাব ফেলবে। আচ্ছা, সমাপনী মজুত পণ্য যদি কমে যায় তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় বেড়ে যাবে, আর বিক্রিত পণ্যের ব্যয় যদি বেড়ে যায় তাহলে মোট লাভ আমার কমে যাবে। মনে রাখবা, সমাপনী মজুত পণ্য যদি কম হয় তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয়টা বেশি হবে। আমার বিক্রিত পণ্যের ব্যয়টা কি হবে বেশি হবে। আর বিক্রিত পণ্যের ব্যয় যদি আমার বেশি হয় তাহলে আমার কিন্তু মোট লাভ হ্রাস পাবে। মোট লাভ আমার কি পাবে হ্রাস পাবে। বলো তো বুঝতে পারছো কিনা? মোট লাভ আমার কি পাবে হ্রাস পাবে। মোট লাভ আমার কি পাবে হ্রাস পাবে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার দেখো একটু দ্রুত কমেন্ট করে জানাবা বুঝতে পারছো কিনা প্লিজ। একটি ফার্মের বিক্রিত পণ্যের ব্যয় 5,40,000 টাকা, সমাপনী মজুত পণ্য 35,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 25,000 টাকা মূল্যায়িত হয়েছে। চলতি বছরে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বাইর করতে বলছে। তাহলে ক্রয় মূল্য আমরা কিভাবে বাইর করব? এই যে দেখো, ক্রয় মূল্য বাইর করব আমরা বিক্রিত পণ্যের ব্যয় কত 5,40,000, তার সাথে আমি যোগ করব সমাপনী মজুদ, যেটা আমার কাছে মজুদ আছে এখনো 35,000। যোগ করার পর আমার কত আসবে 5,75,000। এবার তার থেকে আমি বাদ দিব শুরুতে আমার কাছে কয় টাকার পণ্য ছিল। শুরুতে আমার কাছে যেটা ছিল সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ ছিল 25,000 টাকা। তাহলে আমি সেটা যদি বাদ দিয়ে দেই তাহলে আমার হবে 5,50,000 টাকা। তাহলে আমার ধারে ক্রয় মানে এই বছর আমার ক্রয়ের পরিমাণ হচ্ছে 5,50,000 টাকা। এই বছর আমার ক্রয়ের পরিমাণ কত 5,50,000 টাকা। এই বছর আমার ক্রয়ের পরিমাণ কত 5,50,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? ওই যে দেখো আবার বিক্রিত পণ্যের ব্যয়, যেটা আমি বিক্রি করে দিছি সেটা, ওকে, তার সাথে যোগ করব সমাপনী মজুদ, যেটা আমার গুদামে এখনো আছে। যদি দুইটা যোগ করি তাহলে আমার হবে 5,75,000। টোটাল এত টাকার পণ্য আমাদের। তার মধ্যে প্রারম্ভিক মজুদ আছে 25, শুরুতেই ছিল, তাহলে এটা তো শুরুটা তো এই বছরের না, তাহলে 5,50,000 হচ্ছে এই বছরের। তার মানে ক্রয়ের পরিমাণ মানে ক্রয় মূল্য এই বছরের কত টাকার পণ্য আমি ক্রয় করছি এটা হচ্ছে 5,50,000 টাকা। কত 5,50,000 টাকা। 5,50,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? 5,50,000 টাকা। বলো বুঝতে পারছো কিনা? 5,50,000 টাকা। কত 5,50,000 টাকা। বলো বুঝতে পারছো কিনা? একটু দ্রুত কমেন্ট করিও। হ্যাঁ, একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিও বুঝতে পারছো কিনা। এবার আসো এর পরের প্রশ্নটা দেখো। উদ্দীপকটা অনেক বড়, ভালোভাবে উদ্দীপকটা আগে একটু বুঝতে হবে। দেখো, কামাল ট্রেডার্সের সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে 65,000 টাকা, যার মধ্যে 7,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য আছে, তার মধ্যে 80% আবার বিমাকৃত। মানে এই যে 7,000 টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়েছে এর ভিতরে 80% বিমা কোম্পানি তোমাকে ক্ষতিপূরণ দিবে আর কি, যেহেতু তুমি বিমা কোম্পানিতে বিমা করে রাখছো। আচ্ছা, এরপরে দেখো অব্যবহৃত সাপ্লাই 4,000 টাকা।
এই মজুদ পণ্যের ভিতরে আবার অব্যবহৃত সাপ্লাইজও আছে। আগুনে পণ্য বিনষ্ট হওয়ার কারণে কামাল ট্রেডার্সের আয় বিবরণীতে কি প্রভাব ফেলবে? মানে আমি যখন আয় বিবরণী করব তখন এটাতে কি প্রভাব ফেলবে? আগুনে বিনষ্ট হইলে আমার কিন্তু একটা ক্ষতি হয়, তাহলে আমার ক্ষতি হয়েছে এই জায়গায় কয় টাকা? 7,000 টাকার আগুনে বিনষ্ট হয়েছে, ওকে ফাইন, কিন্তু 7,000 টাকা আমার ক্ষতি হয়েছে না, এর ভিতরে 80% বীমা কোম্পানি দিয়ে দিছে। তাহলে 7,000 টাকার 80% কত? 7,856, 5,600 টাকা। এই 5,600 টাকা কিন্তু আমি বীমা কোম্পানির কাছ থেকে পেয়ে গেছি, তাহলে আমার ক্ষতি হয়েছে কয় টাকা? আমার ক্ষতি হয়েছে কিন্তু 1,400 টাকা। কিভাবে? আগুনে নষ্ট হয়েছে 7,000, বীমা কোম্পানি আমাকে দিয়ে দিছে 5,600, তাহলে আমার ক্ষতি হয়েছে কত? 1,400, তাহলে আমার ব্যয় বাড়বে 1,400 টাকা। হ্যাঁ, ব্যয় বাড়বে, আমার ব্যয় বাড়বে 1,400 টাকা, ব্যয় বাড়বে, তাই না? আমাদের ব্যয় বাড়বে কত বলো তো? 1,400 টাকা কিন্তু আমাদের ব্যয় বাড়বে। বলো বুঝতে পারছো কিনা? আমাদের ব্যয় বাড়বে কয় টাকা? 1,400 টাকা। কয় টাকা? 1,400 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? সেম উদ্দীপকেই বলছে, সেম উদ্দীপক, একদম সেম উদ্দীপক এই জায়গায় এসে বলছে সমাপনী মজুদের প্রকৃত মূল্য কত। দেখো, সমাপনী মজুদ পণ্য ছিল 65,000, তার থেকে আগুনে বিনষ্ট হয়েছে 7,000, সেটা বাদ দিতে হবে। ওকে, আমরা যদি 7,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত হবে? 65 থেকে আমরা 7,000 বাদ দিয়ে দিব, বাদ দিলে হবে 58,000। ওকে, এই টাকার ভিতরে আবার সাপ্লাইজ অন্তর্ভুক্ত আছে, সেটাও তোমাকে বাদ দিতে হবে। বাদ দিলে আমার প্রকৃতপক্ষে সমাপনী মজুদ পণ্য কত? 54,000 টাকা। তাহলে প্রকৃতপক্ষে আমার সমাপনী মজুদ পণ্য কত? 54,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? প্রকৃতপক্ষে আমার সমাপনী মজুদ পণ্য কত? 54,000 টাকা। প্রকৃতপক্ষে আমার সমাপনী মজুদ পণ্য কত? 54,000 টাকা। প্রকৃতপক্ষে আমার সমাপনী মজুদ পণ্য কত? 54,000 টাকা। বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার দেখো, আবার আরো একটি ম্যাথ এই জায়গায় দেওয়া আছে, খেয়াল করবা। একটি অর্থ বছরে চায়না ট্রেডার্সের বিক্রয় মূল্য 2 লক্ষ টাকা, সমাপনী মজুদ পণ্য 30,000 টাকা, সংস্থাটির বিক্রিত পণ্যের ব্যয় 1,40,000 টাকা। বিক্রিত পণ্যের ব্যয়ের 50% পরিচালন ব্যয়। চায়না ট্রেডার্সের মোট লাভ বাহির করতে বলছে, মোট লাভ, তাই তো? মোট লাভ বাহির করবো আমরা কিভাবে? এই যে বিক্রয় মূল্য থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, বিক্রিত পণ্যের ব্যয় 1,40,000, তাহলে আমার মোট লাভ কত? 60,000 টাকা। এই যে দেখো, এটা হচ্ছে মোট লাভ, একদমই সহজ। মোট লাভ কিভাবে বাইর করব? বিক্রিত পণ্যের ব্যয় থেকে, বিক্রিত পণ্যের ব্যয় থেকে, ভালো করে বুঝেন, বিক্রিত পণ্যের ব্যয় থেকে আমি বাদ দিব, সরি বিক্রয় থেকে, বিক্রয় থেকে আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, বিক্রয় থেকে আমি বাদ দিব কি? বিক্রিত পণ্যের ব্যয়। এমডি শিয়া বাদ দিল কেন ভাই? বাদ দিব না তো, যোগ করব। তুমি যদি সূত্র না জানো তুমি অঙ্ক করতে আসছো কেন? তুমি যদি সূত্র না জানো তাহলে তুমি অঙ্ক করতে আসছো কেন? এটা কেমন ধরনের প্রশ্ন? বাদ দিলাম কেন? ও মা, মোট লাভ বাইর করার সূত্রটা কি? এই যে দেখো, বই তো জীবনও ধরে দেখো নাই মনে হয়। আশায় আসো পরীক্ষার আগের দিন রাতে পড়বা, তারপর হচ্ছে রেজাল্ট ভালো করবা, এই আশায় দুইয়া পানি খেয়েও। সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ নিট বিক্রয় থেকে আমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। নিট বিক্রয় 2 লাখ, বিক্রিত পণ্যের ব্যয় কত? 1,40,000। এবার এটা থেকে এটা বাদ দাও, 60,000 টাকা। এই সমাপনী মজুদ পণ্য তুমি এনে ধরবা কেন? বিক্রিত পণ্যের ব্যয়ের ভিত্তিতে তো সমাপনী মজুদ পণ্য ক্যালকুলেশন করা আছে, তাহলে আমি আবার কেন ধরবো এই জায়গায় বলো? তারপরে দেখো, সেম উদ্দীপকে বলছে যে সংস্থাটির আর্থিক অবস্থার বিবরণীর উপর নিট লাভ বা ক্ষতির প্রভাব কি হবে। তাহলে তোমাকে আগে নিট লাভটা বাইর করতে হবে। নিট লাভ কিভাবে বাইর করবো? এই যে দেখো,
আমাদের মোট লাভ আসছিল 60,000 টাকা। নিট লাভ বাইর করতে হবে, তার থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। পরিচালন ব্যয় 50%। কার 50%? বিক্রিত পণ্যের ব্যয়ের 50%। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত? 70,000 টাকা। তাহলে 1,40,000। তো এই 1,40,000 টাকার 50% হবে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে 1,40,000 টাকার 50% মানে 70,000 টাকা। তাহলে এই জায়গায় আমার ক্ষতি আসছে কয় হাজার? 10,000 টাকা। এটা কিন্তু ক্ষতি, কারণ আমার মোট লাভের চেয়ে পরিচালন ব্যয় বেশি। যেহেতু মোট লাভের থেকে পরিচালন ব্যয় বেশি, তাহলে এটা হবে ক্ষতি। এটা যে কি আমার জন্য ক্ষতি। তাহলে আমার যদি ক্ষতি হয়, তাহলে আমার 10,000 টাকা মূলধন কমবে। এই যে দেখো, আমার মূলধন কমে যাবে 10,000 টাকা, এবং আমার অভ্যন্তরীণ দায় হ্রাস পাবে 10,000 টাকা। বলে স্যার অভ্যন্তরীণ দায় কিভাবে হ্রাস পাবে? মূলধন এটা কিন্তু একটা অভ্যন্তরীণ দায়। মূলধন এটা সবচেয়ে বড় অন্তর দায়। তো মূলধন যদি কমে, দায়ও তো কমবে। তাই মূলধন কমবে 10,000, দায়ও কমবে কত? 10,000 টাকা। সবচেয়ে বড় অন্তর দায়টাই হচ্ছে মূলধন। এমডি শিহাব বলছে স্যার একটু ভালো করে বুঝাই দেন। জি শিহাব বলেন, কোনটা ভালো করে বুঝাই দিব? বলেন বলেন শিহাব ভাই বলেন, আমি কোনটা ভালো করে বুঝাবো আপনি বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। বলেন কোনটা বুঝাবো? বলেন এই জায়গায় কোনটা বুঝেন নাই বলেন, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। বলেন এই জায়গায় কোনটা আমি ভালো করে বুঝাবো, আপনি একটু প্লিজ বলবেন, আমি বুঝাই দিব। কোনটা বুঝেন না এই জায়গায় বলেন। একটু আগে আমাদেরকে বলছে মোট লাভ বাইর করতে, আমরা এই উদ্দীপকের মোট লাভ বাইর করছিলাম 60,000 টাকা। এবার আমাকে নিট লাভ বাইর করতে হবে। তো নিট লাভ কিভাবে বাইর করবো? মোট লাভ থেকে পরিচালন ব্যয় আমি বাদ দিব। পরিচালন ব্যয় বিক্রিত পণ্যের ব্যয়ের 50%। বিক্রিত পণ্যের ব্যয় কত? 1,40,000, তার 50% মানে কত? 70,000। এবার আমার মোট লাভ থেকে পরিচালন ব্যয়টা বেশি, তাহলে এই যে 10,000 টাকা আসছে, এটাই হচ্ছে আমার জন্য কি? ক্ষতি। তো আমাদের প্রতিষ্ঠানে যদি 10,000 টাকা ক্ষতি হয়, তাহলে মালিকের মূলধন কমবে না? ওকে ফাইন, মূলধন কমে যাবে 10,000 টাকা। মূলধন যদি কমে যায় 10,000 টাকা, তাহলে আমাদের অভ্যন্তরীণ দায়ও কমে যাবে, কারণ মূলধন কমলে দায়ও কমবে, অভ্যন্তরীণ দায়ও কমবে, তাই না? জি ভাই, আমি তো 50% বাদ দিছি, আপনি এই 60,000 টাকার 50% কেন ধরবেন? এনে তো বলে দিছে বিক্রিত পণ্যের ব্যয়ের 50% হলো পরিচালন ব্যয়, মানে পরিচালন ব্যয়ের টাকাটা হবে বিক্রিত পণ্যের ব্যয়ের 50%। কথাটা তো আগে বুঝতে হবে। এখন আপনি যদি আর্থিক বিবরণীর এমসিকিউ এত সহজে বুঝে যান, তাহলে কি হয় বলেন তো? আরেকটু তো সময় দিতে হয়। দেখেন, যদি প্রাপ্য হিসাবের উপরে 10% অনাদায় পাওনা সঞ্চিতি ধার্য করা হয়, তবে আর্থিক অবস্থার বিবরণীতে কি প্রভাব ফেলবে? ভাই, প্রাপ্য হিসাবের উপর অনাদায় পাওনা সঞ্চিতি যদি আমি ধার্য করি, তাহলে প্রাপ্য হিসাবের পরিমাণ কমে যাবে। তাহলে প্রাপ্য হিসাব আমার জন্য কি সম্পদ না? সম্পদ কমে যাবে। কি কমবে? সম্পদ কিন্তু কমে যাবে, তাই তো? ওকে ফাইন। তাহলে সম্পদ হ্রাস কোথায় আছে? এই যে দেখেন সম্পদ হ্রাস, এরপরে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। সম্পদ হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। সম্পদ হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। সম্পদ হ্রাস এবং মালিকানা সত্ত্ব হ্রাস। এই যে আমি যদি প্রাপ্য হিসাবের উপরে অনাদায় পাওনা সঞ্চিতি ধার্য করি, অনাদায় পাওনা সঞ্চিতি হচ্ছে বিপরীত সম্পদ, তাই না? তার মানে এটা প্রাপ্য হিসাবকে কি করে? কমিয়ে দেয়। তো প্রাপ্য হিসাবকে যদি কমিয়ে দেয়, তাহলে প্রাপ্য হিসাব কি কমে যাবে, হ্রাস পাবে। এবার দেখেন এটা কি বলছে, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট মুনাফা যোগ করলে কি পাওয়া যায়? বিক্রয়। এই যে বিক্রয় ব্যয় করে সূত্রটা কি? বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মোট লাভ। এই যে দেখো, তাহলে এই জায়গায় বলছে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট মুনাফা যোগ করলে আমরা কি পাবো? বিক্রয় পাবো। নীরব দাস, ফেসবুকের ক্লাসগুলো 1 মাস পরে ডিলিট হয়ে গেলে তোমার কোনো মাথা ব্যথা আছে? তোমার এত সমস্যা কিসের? এবার দেখো, এই উদ্দীপকটা থেকে আমরা অঙ্কটা কিন্তু সমাধান করেছিলাম। এই উদ্দীপক থেকে আমরা কিন্তু অঙ্কটা সমাধান করেছিলাম। তোমরা যারা ক্লাসে আসো অবশ্যই একটু লাইক দিয়ে দিও। দেখো,
ক্লাস সবগুলো ইউটিউবে দেওয়া আছে, দেখো। ওই যে এই উদ্দীপকের উপরে ওই যে 1,20,000 টাকা আমরা অগ্রিম বীমা দিছিলাম, তাই না? তো দেওয়ার পরে এই জায়গায় বলছে যে আমরা যদি বীমা খরচটা আয় বিবরণীতে না দেখাই, এই যে বীমা খরচটা কত আসছিল তখন, এটা জানো? 15,000 টাকা বীমা খরচ আসছিল। এখন এই বীমা খরচটা যদি আমরা আয় বিবরণীতে না দেখাই, তাহলে হিসাব বিজ্ঞানের কোন নীতিটা লঙ্ঘন করব? দেখো, বীমা খরচ এটা আমাদের জন্য একটা ব্যয়। তো ব্যয় যদি আমরা আয় বিবরণীতে না প্রদর্শন করি, তাহলে আমরা কোন নীতিটাকে লঙ্ঘন করব জানো? মিলকরণ নীতিকে লঙ্ঘন করব। মিলকরণ নীতির মানে কি? মিলকরণ নীতিটার মানে হচ্ছে আয়ের সাথে ব্যয়ের মিল করা। আয়ের সাথে ব্যয়ের কি করা? মিল করা। তো আমরা যদি ব্যয় না দেখাই, তাহলে আমি মিলকরণ নীতিটাকে কি করলাম? লঙ্ঘন করলাম। তো এই জায়গায় এটাই কিন্তু বলছে যে এই যে অগ্রিম বীমার মধ্য থেকে ওই যে যেটা খরচ হয়ে যাবে 3 মাসের টাকা, 15,000 টাকা যে খরচ হবে আমাদের, এই 15,000 টাকা যে আমাদের জন্য ব্যয়, এই ব্যয়টা যদি আমরা বিশদ আয় বিবরণীতে, যে আয় বিবরণীতে না দেখাই, আয় বিবরণীতে আমরা কি কি প্রদর্শন করি? আয় আর ব্যয়। তো এই আয় আর ব্যয় এর মধ্যে আমি যদি ব্যয়টা না দেখাই, তাহলে আমি হিসাব বিজ্ঞানের কোন নীতিটাকে লঙ্ঘন করব? মিলকরণ নীতি। মিলকরণ নীতি কি? আয়ের সাথে ব্যয়ের মিল করা। আয়ের সাথে ব্যয়ের কি করা? মিল করা। এখন আমি ব্যয়টাই যদি না দেখাই, তাহলে আমি হিসাব বিজ্ঞানের মিলকরণ নীতিটাকে আমি কি করলাম? লঙ্ঘন করলাম। বলো তো বুঝতে পারছো কিনা? এটা তো তোমরা পারবা। 5 বছরের বিজ্ঞাপন খরচ 10,000 টাকা পরিশোধ করা হয়েছে। বছরান্তে বিজ্ঞাপন বাবদ কত টাকা অবলোপন করতে হবে? এই যে দেখো, এই 10,000 টাকা 5 বছরের জন্য। তাহলে 5 দিয়ে ভাগ করো। ভাগ করলে প্রত্যেক ভাগে কয় হাজার করে পড়বে? 2,000 টাকা। তো আমরা অঙ্ক করি কয় বছরের? 1 বছরের। তো 1 বছরের টাকাটাই হবে আমার জন্য ব্যয়। তাহলে এই 2,000 টাকাই হবে আমার জন্য কি? বিজ্ঞাপন বাবদ ব্যয়। এই 2,000 টাকাই হবে আমার জন্য কি? বিজ্ঞাপন বাবদ ব্যয়। তারা এই জায়গায় বলছে এই 10,000 টাকা 5 বছরের জন্য। তো আমরা অঙ্ক করি কয় বছরের? 1 বছর। 1 বছরের টাকাটা কত? এটা বাইর করতে গেলে এই 10 বছর, এটা টোটাল, এই যে 10,000 টাকা, এটা টোটাল কয় বছরের জন্য দিছি? 5 বছর। তাহলে প্রত্যেক ভাগে কত করে পড়লো? 2,000। তাহলে 2,000 টাকা হচ্ছে আমার জন্য বিজ্ঞাপন খরচ। 2,000 টাকা হচ্ছে কি আমার জন্য? বিজ্ঞাপন খরচ। এবার দেখো, বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর দ্বিতীয় ধাপ কোনটি? বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীর ধাপ হচ্ছে 3টা। প্রথমে বাইর করতে হয় মোট মুনাফা। প্রথমে বাইর করতে হয় মোট মুনাফা, তারপরে বাইর করতে হয় পরিচালন মুনাফা, তারপরে বাইর করতে হয় নিট মুনাফা। তাহলে বিশদ আয় বিবরণীর দ্বিতীয় ধাপ হচ্ছে পরিচালন মুনাফা বাইর করা। কি মুনাফা বাইর করা? পরিচালন মুনাফা বাইর করা। বিশদ আয় বিবরণীর দ্বিতীয় ধাপ কোনটা বলতো? বিশদ আয় বিবরণীর দ্বিতীয় ধাপ হচ্ছে পরিচালন মুনাফা বাইর করতে হবে। কি বাইর করতে হবে? পরিচালন মুনাফা বাইর করতে হবে। কি বাইর করতে হবে? পরিচালন মুনাফা বাইর করতে হবে। বন্ধকি ঋণ এটা আমাদের জন্য কি? বন্ধকি ঋণ এটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী দায়। বন্ধকি ঋণ এটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী দায়। এই যে বন্ধকি ঋণ এটা আমাদের জন্য কি? দীর্ঘমেয়াদী দায়। বলো তো, বন্ধকি ঋণ এটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী দায়। বলো, বন্ধকি ঋণ এটা আমাদের জন্য কি? দীর্ঘমেয়াদী দায়। এখন আবার অনেকে বলবে স্যার বন্ধকি ঋণ কি? বেতন প্রদত্ত হয়েছে 10 মাসের 1,20,000 টাকা, অর্থাৎ এই 1,20,000 টাকা এটা আমি 10 মাসের জন্য দিছি। আচ্ছা, আমরা অঙ্ক করি কয় বছর? 1 বছর। এর ভিতরে দিছি 10 মাস। 1 বছর মানে 12 মাস। 12 মাসের মধ্যে দিছি 10 মাস। বকেয়া কয় মাস? 2 মাস। তাহলে 10 মাসের জন্য 1,20,000 টাকা হলে প্রত্যেক মাসে কত করে পড়লো? 12,000। দেই নাই কত? 2 মাস। তাহলে 12 দুগানে কত? 24,000 টাকা। তাহলে আমার বকেয়া বেতনের পরিমাণ কত? 24,000 টাকা। বকেয়া বেতনের পরিমাণ কত? 24,000 টাকা। বলো তো, বকেয়া বেতনের পরিমাণ কত? 24,000 টাকা। বকেয়া বেতনের পরিমাণ কত? 24,000 টাকা।
ক্রয় সংক্রান্ত খরচ কোনটি? ক্রয় সংক্রান্ত খরচ, ক্রয় বার্তা, আরে ক্রয় পরিবহন। ক্রয় সংক্রান্ত খরচ কোনটি? ক্রয় পরিবহন। কোনটা? ক্রয় পরিবহন। নিচের কোনটি প্রত্যক্ষ খরচ? মজুরি। নিচের কোনটি প্রত্যক্ষ খরচ? মজুরি। নিচের কোনটি প্রত্যক্ষ খরচ? সেটা হচ্ছে কি? মজুরি। এবার দেখেন, এটা কিন্তু অনেকে আবার পেস লাগাই ফেলবেন, খেয়াল করেন। ম্যানেজারের মুনাফার হার 4%, কমিশন পান। পরবর্তী মুনাফা 4,000 টাকা হলে কমিশন কত? এই যে দেখো 4,000 টাকা গুণন 4। এবার 100 থেকে এই 4 বিয়োগ করতে হবে, মানে হারটা বিয়োগ করতে হবে। তাহলে এই যে 4,000 গুণন 4 ভাগ হচ্ছে 96। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে দেখো তো, তার কমিশন কত আসবে? 4,000 গুণন 4 ভাগ 96, তাহলে আসবে 166.67। তাহলে 166.67 হচ্ছে ম্যানেজারের কমিশন। ওই যে 166.67 হচ্ছে কি? ম্যানেজারের কমিশন। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার দেখো, রেওয়া মিলে বিজ্ঞাপন দেওয়া আছে 50,000 টাকা, ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ 10,000 টাকা। বিজ্ঞাপন খরচটাকে 4 বছরের মধ্যে সমন্বয় করতে হবে। তাহলে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত? আচ্ছা, আমার রেওয়া মিলে বিজ্ঞাপন আছে 50, তার সাথে আমি যোগ করব বিনামূল্যে পণ্য বিতরণ 10, তাহলে টোটাল আমার বিজ্ঞাপন দাঁড়াইলো কত? 60,000 টাকা। এই 60,000 টাকার বিজ্ঞাপনটা আমরা ব্যবহার করব 4 বছর। এই যে 4 বছর, কয় বছর? 4 বছর। তাহলে প্রত্যেক বছর কত করে পড়লো? 15,000 টাকা। তাহলে এই যে দেখো, আমরা অঙ্ক করি 1 বছর, তাহলে 4 বছর থেকে 1 বাদ, তাহলে বিলম্বিত হচ্ছে কয় বছর? 3 বছর। আর 1 বছর হবে বিজ্ঞাপন, মানে এই 1 বছর হবে বিজ্ঞাপন, তাই না? 1 বছরটা হবে ব্যয়। তাহলে আমাদেরকে বলছে বিলম্বিত বিজ্ঞাপন কত? তাহলে এই 15,000কে তুমি 3 দিয়ে গুণ দাও, 3 15 কত? 45। তাহলে আমার বিলম্বিত বিজ্ঞাপন হবে 45,000 টাকা। এনে বিলম্বিত বিজ্ঞাপনটা বাইর করতে বলছে, শুধু বিজ্ঞাপন বাইর করতে বলে না। বিলম্বিত মানে যেটা ভবিষ্যতে আমি ব্যবহার করব। তো ভবিষ্যতে আমি ব্যবহার করব কয় ভাগ? 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। তাহলে 3 ভাগ যদি আমি ভবিষ্যতে ব্যবহার করি তাহলে কয় হাজার টাকা হবে? 45,000 টাকা। এই যে 60,000কে আমরা 4 দ্বারা ভাগ করব, ভাগ করলে প্রত্যেক ভাগে আসবে কত? 15,000 টাকা। এবার বেশি করছি কয় ভাগ? 3 ভাগ। 3 15 কত? 45,000 টাকা। আর শুধু 15,000 টাকা এটা 1 বছরের ব্যয় হিসাবে থাকবে। এটা 1 বছরের ব্যয় হিসাবে থাকবে। বলো তো বুঝতে পারছো কিনা? ওকে, মুনাফাবিহীন বিক্রয় বিশদ আয় বিবরণীতে কি করতে হবে? প্রথমে আসো, মুনাফাবিহীন বিক্রয়ের জাবেদাটা কি? মুনাফাবিহীন বিক্রয়ের জাবেদা হচ্ছে বিক্রয় ডেবিট, ক্রয় ক্রেডিট। মুনাফাবিহীন বিক্রয়ের জাবেদা হচ্ছে বিক্রয় ডেবিট, ক্রয় ক্রেডিট। অর্থাৎ ক্রয় থেকেও বাদ যাবে, বিক্রয় থেকেও বাদ যাবে। মুনাফাবিহীন বিক্রয়, ক্রয় থেকেও বাদ যাবে, বিক্রয় থেকেও বাদ যাবে, ক্রয় থেকেও বাদ যাবে, বিক্রয় থেকেও বাদ যাবে, ক্রয় থেকেও বাদ যাবে, বিক্রয় থেকেও বাদ যাবে। মুনাফাবিহীন বিক্রয়, মুনাফাবিহীন বিক্রয়, এটা ক্রয় থেকেও বাদ যাবে, বিক্রয় থেকেও বাদ যাবে। অগ্রিম শিক্ষানবিশ সালামি একটি চলতি দায় এবং অনুপার্জিত আয়। অগ্রিম শিক্ষানবিশ সালামি, আয় অগ্রিম, এটা আমার জন্য দায়। কোন ধরনের দায়? চলতি দায় এবং অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় কি? সেবা না দিয়ে আমি তার কাছ থেকে টাকা নিয়ে গেছি। সেবা না দিয়ে আমি তার কাছ থেকে কি নিয়ে গেছি? টাকা নিয়ে গেছি। একটু লাইক দিয়ে দিবা তোমরা, লাইক দিয়ে শেয়ার করবা কিন্তু একটু। এবার দেখো, এই জায়গায় একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা আমরা একটু সমাধান করি। কেমন? প্রারম্ভিক মজুত পণ্য 40,000 টাকা,
নিট ক্রয় 1,50,000 টাকা, রপ্তানি শুল্ক 15,000 টাকা, সমাপনী মজুদ পণ্য 30,000 টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত? বিক্রিত পণ্যের ব্যয় বাইর করার সূত্র, প্রারম্ভিক মজুদ 40 যোগ করো তার সাথে নিট ক্রয় 1,50,000, তাহলে টোটাল কত? 1,90,000। এটা হচ্ছে আমার টাকা। তার থেকে আমরা বাদ দিব কি? সমাপনী মজুদ। সমাপনী মজুদ কত? 30,000 টাকা। তাহলে দাঁড়াবে কত? 1,60,000 টাকা। তাহলে উত্তর হবে বিক্রিত পণ্যের ব্যয় কত? 1,60,000 টাকা। এই জায়গায় তোমরা কিন্তু আবার এই রপ্তানি শুল্কটাকে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে নিয়ে আইসো না। রপ্তানি শুল্ক মানে হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। যদি আমদানি শুল্ক থাকতো অথবা শুধু শুল্ক থাকতো তাহলে সেটাকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আনতে পারতাম, কিন্তু এই জায়গায় কিন্তু বলা আছে রপ্তানি শুল্ক। রপ্তানি শুল্ক কি শুল্ক বলা আছে? রপ্তানি শুল্ক। তাই আমরা এই জায়গায় কিন্তু রপ্তানি শুল্কটাকে ব্যবহার করতে পারবো না। ম্যাক্সিমাম শিক্ষার্থীরা কিন্তু এই ভুলটা করছে, দেখছো? রপ্তানি শুল্ক ব্যবহার করে ফেলছে। রপ্তানি শুল্কটা কেন ব্যবহার হবে? আমি বারবার বলতেছি এটা ব্যবহার হবে না, এটা ব্যবহার হবে না, এটা ব্যবহার হবে না। রপ্তানি শুল্ক এই জায়গায় ব্যবহার হবে না। এখন তুমি কেন ব্যবহার করবা রপ্তানি শুল্কটা সেটা আমাকে বলো। রপ্তানি শুল্ক তো আমাদের জন্য পরিচালন ব্যয়। রপ্তানি শুল্ক এটা আমাদের জন্য কি? পরিচালন ব্যয়। রপ্তানি শুল্ক এটা আমাদের জন্য কি? পরিচালন ব্যয়। বলো বুঝতে পারছো কিনা? আশা করি বুঝতে পারছো। এবার দেখো চলতি দায়ের পরিমাণ বাইর করতে বলছে। এই জায়গায় একটা আরো উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে বলছে চলতি দায়ের পরিমাণ বাইর করে। দেখো স্বাধীন ট্রেডার্সের আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন 5 লক্ষ টাকা, মূলধন 5 লক্ষ টাকা, 12% ঋণ 1 লক্ষ টাকা, ঋণের বকেয়া সুদ 12,000 টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকার 12% মানে 12,000 টাকা, অর্থাৎ ঋণের বকেয়া সুদ 12,000, প্রদেয় হিসাব 40,000 টাকা, অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া, অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া এটার মানে হচ্ছে আয় অগ্রিম, স্থায়ী সম্পদ 3 লক্ষ টাকা হলে চলতি দায়ের পরিমাণ কত? প্রথমে চলতি দায়ের ভিতরে আসবে ঋণের বকেয়া সুদ, ঋণের বকেয়া সুদ কয় হাজার? 12,000। তারপরে আসবে প্রদেয় হিসাব, এটাও আমার জন্য চলতি দায়। তারপর আসবে অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া, কারণ আমি বাড়ি ভাড়া পেয়েছি অগ্রিম 40, তাহলে 40 80 আর 12 92,000, তার মানে চলতি দায় হচ্ছে কত? 92,000। চলতি দায় কত? 92,000। চলতি দায় কত? 92,000। চলতি দায় কত বলো তো? 92,000 টাকা। এবার দেখো সেম উদ্দীপকে বলছে প্রতিষ্ঠানের মোট দায়ের পরিমাণ। মোট দায় বলতে এই যে এই জিনিসটা বাইর করতে বলছে, এ সমান সমান L+OE, অর্থাৎ তুমি ডান পক্ষটা বাইর করো, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর ডান পক্ষটা বাইর করতে বলছে। তাহলে চলতি দায় আমার 92,000, তার ভিতরে আমার ঋণ দীর্ঘমেয়াদী দায় কত? 1 লাখ, মূলধন মানে কত? 5 লাখ, এটাও তো অন্তর্দায়, মূলধন এটাও কিন্তু অন্তর্দায়। তাহলে 6,92,000 টাকা হচ্ছে আমাদের মোট দায়। এই যে 6,92,000 টাকা হচ্ছে আমার জন্য মোট দায়। 6,92,000 টাকা হচ্ছে আমাদের জন্য মোট দায়। 6,92,000 টাকা হচ্ছে আমাদের জন্য কি? মোট দায়। 6,92,000 টাকা হচ্ছে আমাদের জন্য কি? মোট দায়। বলো তো বুঝতে পারছো কিনা? 6,92,000 টাকা হচ্ছে আমাদের জন্য কি? মোট দায়। 6,92,000 টাকা হচ্ছে আমাদের জন্য কি? মোট দায়। মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য কি? সমাপনী মূলধন নির্ণয় করা, মানে বছর শেষে মালিকের সত্ত্ব কত টাকা আছে সেটা বাইর করা, তার মানে সমাপনী মূলধন নির্ণয় করা। মালিকানা সত্ত্ব বিবরণীর উদ্দেশ্য কি? সমাপনী মূলধন নির্ণয় করা। নিচের কোন গুচ্ছটি অলিক সম্পদ? নিচের কোনগুলো অলিক সম্পদ? এই যে প্রাথমিক খরচ, অবলেখকের কমিশন, প্রাথমিক খরচ, অবলেখকের কমিশন, প্রাথমিক খরচ, অবলেখকের কমিশন। এবার দেখো এটা কি বলছে। 10% বন্ধকি ঋণ 5 লক্ষ টাকা, যার 10 অংশ মানে 10% আগামী বছর পরিশোধ করে দিবা তুমি।
10% বন্ধকি ঋণ নিছি আমরা 5 লক্ষ টাকা দিয়ে। তো এর ভিতরে আমি আগামী বছর কিছু অংশ পরিশোধ করে দিব। তাহলে বলছে এক্ষেত্রে দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ কত? দীর্ঘমেয়াদী দায় 5 লক্ষ টাকা হবে। দীর্ঘমেয়াদী দায় কিন্তু 5 লক্ষ টাকা হবে। কেন? কারণ আমি আগামী বছর পরিশোধ করব। তো আগামী বছর এখনো তো আসে নাই, তাহলে এখন অবধি পর্যন্ত আমার দীর্ঘমেয়াদী দায় 5 লক্ষ টাকা। কারণ ঋণ এটা দীর্ঘমেয়াদী দায়। ঋণ এটা আমাদের জন্য কি? দীর্ঘমেয়াদী দায়। ঋণ এটা আমাদের জন্য কি? দীর্ঘমেয়াদী দায়। ঋণ এটা আমাদের জন্য কি? দীর্ঘমেয়াদী দায়। তাহলে অবশ্যই এই জায়গায় দীর্ঘমেয়াদী দায় হবে কোনটা? 5 লক্ষ টাকাই। এটা কমবেও না। বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? উদ্ধৃত পত্র মিলে যায় কেন? কুমিল্লা বোর্ড বাসে আসছি। উদ্ধৃত পত্র মানে কি? এটা অনেকে আবার জানো না। উদ্ধৃত পত্র মানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃত পত্রটা মিলে যায় কেন? এটা মিলে যায় দুতরফা দাখিলা পদ্ধতির কারণে। কারণ দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের বৈজ্ঞানিক এবং নির্ভরযোগ্য একটা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতির মানে হচ্ছে দুইটা পক্ষ থাকবে, আর দুইটা পক্ষের রেজাল্ট সবসময় কি থাকবে? সমান থাকবে। দুইটা পক্ষের রেজাল্ট সবসময় কি থাকবে? সমান থাকে। তার মানে উদ্ধৃত পত্র মিলে যাবে কি কারণে? আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির কারণে। আর্থিক বিবরণীতে সম্পদ সমূহ লিপিবদ্ধ করা হয়। আর্থিক বিবরণীতে একটু ভালোভাবে খেয়াল করবা। আর্থিক বিবরণীতে সম্পদ সমূহ লিপিবদ্ধ করা হয়। আমরা আর্থিক বিবরণীতে সম্পদ সমূহকে কিভাবে লিপিবদ্ধ করি? বলো, আর্থিক বিবরণীতে আমরা সম্পদ সমূহকে কিভাবে লিপিবদ্ধ করি? আর্থিক বিবরণীতে আমরা সম্পদগুলোকে আমরা কিভাবে লিপিবদ্ধ করি? বলো। বলো, আর্থিক বিবরণীতে আমরা সম্পদগুলোকে কিভাবে লিপিবদ্ধ করি? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী, আরেকটা হচ্ছে ঐতিহাসিক মূল্য। পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী, একটা হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী, আরেকটা হচ্ছে কি? ঐতিহাসিক মূল্য নীতি অনুযায়ী। ঐতিহাসিক মূল্য নীতি অনুযায়ী, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আর্থিক বিবরণীতে সম্পদগুলোকে আমরা লিপিবদ্ধ করি পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী এবং ঐতিহাসিক মূল্য অনুযায়ী। আর্থিক বিবরণীর ধাপ: বিশদ আয় বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী। তিনোটাই। কারণ আর্থিক বিবরণীর ধাপ ছিল কিন্তু টোটাল 5টা। 5টার ভিতরে জায়গায় 3টা দেওয়া আছে, তার মানে 3টাই কিন্তু সঠিক। আর্থিক অবস্থার বিবরণীতে অতিরিক্ত মূলধন কিভাবে সমন্বয় করবা? আচ্ছা, আর্থিক বিবরণী যখন আমরা করব, মালিক যখন অতিরিক্ত মূলধন দিবে তখন এটার জাবেদা কি হবে? এই যে এটার জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন ক্রেডিট। তাহলে মূলধনের সাথে যোগ করতে হবে, নগদের সাথেও যোগ করতে হবে। মূলধনের সাথেও যোগ করতে হবে, নগদের সাথেও যোগ করতে হবে। তাহলে আর্থিক বিবরণীতে অতিরিক্ত মূলধন, আর্থিক বিবরণীতে অতিরিক্ত মূলধন, হ্যাঁ, এটা আমরা কিভাবে কি করব? এই যে নগদ তহবিলের সাথে যোগ করব, মূলধনের সাথে যোগ করব, নগদ তহবিলের সাথে যোগ করব, মূলধনের সাথে যোগ করব। এবার দেখো, একটা উদ্দীপক টাইপের এমসিকিউ দেওয়া আছে, একটু খেয়াল করো। উদ্দীপক টাইপের এমসিকিউটা আমরা একটু খেয়াল করি, কেমন? হ্যাঁ, খেয়াল করো। প্রীতম ট্রেডার্সের ব্যবসার জন্য 50,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করছে। ওকে, ফাইন। মেশিনটির আমদানি শুল্ক 5,000 টাকা, মেশিনটির বহন খরচ 3,000 টাকা, অপারেটরের বেতন 1,000 টাকা। বার্ষিক অবসরের হার 10% হইলে কল কবজা হিসাবে কত টাকা লিপিবদ্ধ করবা? মানে মেশিন হিসাবে তুমি কত টাকা লিপিবদ্ধ করবা, লিখবা। আচ্ছা, মেশিন কিনছে কত দিয়ে? 50। তার সাথে আরো খরচ করছি কত? 5,000। আরো করছি কত? 3,000। তাহলে মেশিন হিসাবে আমি ডেবিট করব কত? 58,000 টাকা আমি মেশিন হিসাবে ডেবিট করব। বলে অপারেটরের খরচ, এটা কিন্তু মেশিনের খরচ না, এটা হচ্ছে মেশিন পরিচালনার খরচ। তার মানে অপারেটরের খরচ, এটা পরিচালন খরচ হবে, ওইটা এই জায়গায় আসবে না। তাহলে মেশিন বাবদ আমরা লিখবো কত? 58,000 টাকা। তাহলে মেশিনের মূল্য কত? 58,000 টাকা। কত? মেশিনের মূল্য কত? 58,000 টাকা। কত? 58,000 টাকা। এবার সেম উদ্দীপকে বলছে যে এই মেশিনটার বার্ষিক অবচয় 10%। তাহলে অবচয় হিসাবভুক্তির ফলে আর্থিক বিবরণীতে কি প্রভাব ফেলবে? মানে এই মেশিনটার উপরে যদি আমি অবচয় ধরি, এই অবচয়টা আর্থিক বিবরণীতে কি প্রভাব ফেলবে?
তাহলে মেশিনের মূল্য কত? 58,000। তার উপরে 10% অবশ্যই ধরো, ধরলে আসবে কত? 5,800 টাকা। এই যে তার অবশ্যই হবে 5,800 টাকা। অবশ্যই এটা আমাদের জন্য ব্যয়, এটা আমাদের জন্য কি ব্যয়। তাহলে অবশ্যই আমাদের মুনাফা হ্রাস পাবে 58,000 টাকা। মুনাফা হ্রাস পাবে 58,000 টাকা। আরে সরি, 58 না, 5,800 টাকা। মুনাফা হ্রাস পাবে কত? 5,800 টাকা। কারণ অবশ্যই ব্যয়, ব্যয় যদি বাড়ে আমার মুনাফা হ্রাস পাবে, ব্যয় যদি বাড়ে তাহলে এটা আমার মুনাফা কি পাবে? হ্রাস পাবে। এই হচ্ছে আমাদের আজকের এমসিকিউ। আজকে আমরা এই এমসিকিউ গুলোই কিন্তু আলোচনা করার কথা ছিল। এখন আমাকে বলবো তোমরা যে এমসিকিউ গুলো তোমরা বুঝতে পারছো কিনা। এই হচ্ছে আমাদের আর্থিক বিবরণীর 23, 24 22 এমসিকিউ। এখন তোমরা বলবো যে তোমরা কতটুকু বুঝতে পারছো, আমি তো আর জানি না। এখন তোমরা বুঝতে পারছো কিনা আমি এটা বলতে পারতেছি না, কারণ আর্থিক বিবরণী যদি তুমি পূর্বে না করে থাকো তাহলে হুট করে আজকে এমসিকিউ, এটা আসলে না বোঝার সম্ভাবনাই বেশি। আর তোমরা যারা ক্লাসে আসো সবাই একটা লাইক দিয়ে দিবা, জানিয়ে দিবা যে ক্লাসটা বুঝতে পারছো কিনা। বলো বলো তো বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করে জানাবা যে বুঝতে পারছো কিনা। সবাই সবার জায়গা থেকে একটু জানাবো। যাদের আসলে বেসিকটা জানা ছিল তারাই কিন্তু পারবা, আদারওয়াইজ অনেকের কাছে এটা অনেক গন্ডগোল মনে হবে, এই মনে হবে সেই মনে হবে। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা দ্বিতীয় পত্র থেকে শুরু করব। রবিবার থেকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস নিব। এবার আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে যে অধ্যায়গুলো পড়ব, এই অধ্যায়গুলো পড়ব। তো এই অধ্যায়গুলোর ভিতরে আমরা প্রথমে কোনটা নিয়ে আলোচনা করতে পারি সেটা হচ্ছে দেখার বিষয়। আমরা অবশ্যই আলোচনা করতে পারি যেটা সহজ, যেটা থেকে 2টা করে কোশ্চেন আসবে। এই যে 4 অধ্যায় থেকে 2টা আসবে, দ্বিতীয় অধ্যায় থেকে 2টা আসবে, ষষ্ঠ অধ্যায় থেকে 2টা আসবে, সপ্তম অধ্যায় থেকে 2টা আসবে। কারণ এগুলো খ বিভাগের জন্য, আর ক বিভাগ তো 5, এটা তো থাকবেই। তাহলে আমরা অবশ্যই যেইটা থেকে 2টা করে আসবে সেটা আলোচনা করব। কেমন কেমন আমরা এর পরে থেকে দ্বিতীয় পত্র আলোচনা করব সিরিয়াল অনুযায়ী। আর যারা আমাদের এমসিকিউ কোর্সে ভর্তি হতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও অথবা পেজে নক দাও, অথবা আমাদের টার্গেট অ্যাকাউন্টিং A+-এ ভর্তি হতে চাইলে নক দাও। আমাদের এফআরবিতে যদি কেউ ভর্তি হতে চাও, এফআরবি, হ্যাঁ, ফাইনাল রিভিশন কোর্সে যদি ভর্তি হতে চাও, 4টা সাবজেক্ট, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, তাহলে যোগাযোগ করতে পারো। এবং 26-এর যদি কোনো শিক্ষার্থী থাকো তুমিও কিন্তু যোগাযোগ করতে পারো। বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স আছে আমাদের, সেটা তোমার জন্য, তুমি এই কোর্সটা এনরোল করতে পারো। কেমন? তো যাই হোক, তোমরা অনেকক্ষণ যাবত ক্লাসে ছিল আমাদের সাথে, ধন্যবাদ তোমাদের সবাইকে ক্লাসটা মনোযোগ সহকারে করার জন্য। আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্র নিয়ে আমরা আলোচনা করব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।